ওকে, screen share ওকে। তো তোমরা দেখছো অর্গানিক কেমিস্ট্রির হায়ারেবিলিটি যে পার্ট, সেই পার্ট নিয়ে আজকে ডিসকাস করব। প্রিভিয়াস ডেতে 25 রিঅ্যাকশন দেখানো হয়েছে তোমাদেরকে। তো দ্যাট 25 রিঅ্যাকশন যেটা, সেটা ছিল হচ্ছে তোমার রিঅ্যাকশন বেস যে অ্যান্সার গুলো করতে হবে। হ্যাঁ, রিঅ্যাকশন বেস আমাদেরকে যে অ্যান্সার করতে হয়, সেই অ্যান্সার গুলো আমরা করতে পারবো যদি ওই 25টা রিঅ্যাকশন আমরা জানি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যেগুলো নন রিঅ্যাকশন, অর্থাৎ যেগুলো তোমার উইদাউট রিঅ্যাকশন, যেগুলোর সাথে রিঅ্যাকশন থাকে না, মানে রিঅ্যাকশন থাকে না বলতে ওইভাবে রিঅ্যাকশন ফোকাস না, রিঅ্যাকশন ফোকাস না ওরকম কিছু টপিক অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড ইউ ক্যান সে যে এটা ছিল খুব ভাইটাল কিছু টপিক। এগুলো হায়ার এবিলিটিতে যখন কোশ্চেন হবে তখন এখান থেকেই কোশ্চেন হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমার খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক এখানে তোমরা দেখতেছো, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির হায়ার এবিলিটি, অর্থাৎ দিতে যে কোশ্চেন গুলো হবে হয়, সেই কোশ্চেন গুলো এই টপিকের উপর বেস করে হয় আর কি। তো টপিক গুলো তোমার ওয়ান বাই ওয়ান যদি দেখো, তাহলে টপিক গুলো আছে হচ্ছে তোমার ফার্স্ট হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম এন্ড অপটিক্যাল আইসোমারিজম। জিওমেট্রিক্যাল আইসোমারিজম এন্ড অপটিক্যাল আইসোমারিজম, আইসোমারিজম পার্টে আমার নোট থেকে তোমরা অফকোর্স খুব ভালো প্রিপারেশন নিয়ে রাখবা, কারণ জিওমেট্রিক্যাল এন্ড অপটিক্যাল আইসোমারিজম থেকে কোশ্চেন হয়, যেটা হলো স্টেরিও আইসোমারিজমের পার্ট। স্টেরিও আইসোমারিজমের ডেসক্রিপশনে দেখবা যে জিওমেট্রিক্যাল আইসোমারিজম এন্ড অপটিক্যাল আইসোমারিজমের ডেসক্রিপশন দেওয়া আছে, সেটা আমি ডিসকাস করব। ফলোড বাই মার্কোনিকভ রুল। মার্কোনিকভ রুলটা তো নো ডাউট যে কত ইম্পর্টেন্ট, সেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এন্ড মার্কোনিকভ রুলটা এক্সপ্লেনেশন সহ আমি আজকে আলোচনা করব যে এটা এক্সপ্লেনেশন কি। রুলটা আমরা জানি যে একটা রুল, সেই রুলের এক্সপ্লেনেশন কি সেটা আমরা শেয়ার করব, হুইচ ইজ অলসো ইম্পর্টেন্ট। দেন হচ্ছে গিয়া তোমার অ্যাসিডিক নেচার অফ অ্যালকাইন। অ্যাসিডিক নেচার অফ অ্যালকাইন, যেটা এই এই যে রিসেন্ট 2019 এও অ্যাসিডিক নেচার অফ অ্যালকাইনের উপরে বেস করে একটা ক্রিয়েটিভ কোশ্চেন বা হায়ার অর্ডার কোশ্চেনটা ছিল আর কি। তো দিস ইজ ওয়াই এটা তো আনডাউটলি ভেরি ইম্পর্টেন্ট টপিক। দেন 4 নম্বর যেটা, এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। এন্ড ট্রুলি মানে এটা যে কত ইম্পর্টেন্ট রিঅ্যাক্টিভিটি অফ অ্যারোমেটিক কম্পাউন্ড, বিকজ আমরা অ্যারোমেটিকের একটা সেট ইউজুয়ালি পাই। তো অ্যারোমেটিকের সেট পেলে অল টাইমে আমরা দেখি যে এই সেটে এই কোশ্চেনটা সেট করে দেয়, রিঅ্যাক্টিভিটি অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। তো আমরা সেটা জানলে এই অ্যান্সারটা করতে পারি। 5 নাম্বার যে টপিকটা আছে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অফ অ্যালডিহাইড এন্ড কিটোন। এন্ড এটা হচ্ছে, এটাও একদম মানে কত ইম্পর্টেন্ট, কারণ এটা তোমার এই অ্যালডিহাইড কিটোনের রিঅ্যাক্টিভিটির উপরে বেস করে 2018 এও কোশ্চেন হয়েছে, 2019 এও কোশ্চেন হয়েছে। তো এটাও ট্রুলি ইম্পর্টেন্ট টপিক। ফলোড বাই 6 নাম্বার যেটা, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড ডিনায়াল নিউক্লিওফিলিক অ্যাডিশন আর কি। এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট থিওরিটিক্যালি, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক যে কার্বক্সিলিক অ্যাসিড ডিনায়াল নিউক্লিওফিলিক অ্যাডিশন। তো এটাও ভেরি ইম্পর্টেন্ট। এন্ড 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়া তোমার বেসিসিটি অফ অ্যামিন। হ্যাঁ, বেসিসিটি অফ অ্যামিন, অ্যামিনের বেসিসিটি, এটা দেখা গেছে যে এইটা আসলে কি, এই এই বেসিসিটি অফ অ্যামিনটা হলো মাল্টি হেল্প করে আর কি, মাল্টি টাইপের হেল্প করবে তোমাকে, কারণ এই এই টপিক থেকে এমসিকিউ হয়, এই টপিক থেকে বি এর কোশ্চেন হয়, ডি এর কোশ্চেন হয়। তো এইটাকে এরকম মাল্টিপল ইউজ সুযোগ থাকে আর কি এই টপিকটাও। তো ভেরি ইম্পর্টেন্ট। এন্ড লাস্ট অফ অল হচ্ছে গিয়া নাইট্রেশন অফ অ্যানিলিন। যদিও নাইট্রেশন অফ অ্যানিলিন ডিসকাস করব, এই নাইট্রেশন অফ অ্যানিলিন করতে গেলে আমরা একটা এক্সেপশনাল পয়েন্ট এখানে পাবো। এই এক্সেপশনাল
পয়েন্টটা ডিসকাস করাটা যে কত ইম্পর্টেন্ট। এই জন্য অ্যাকচুয়ালি তোমার এই যে 8 আউট অফ 8, হ্যাঁ, এই যে কোশ্চেনটা, এর কোনো একটা কোশ্চেন যেন তোমাদের আননোন না থাকে, বা তোমরা যেন এমন না হয় যে ইউ আর ফেল টু এক্সপ্লেইন, ইউ আর ফেল টু আনসার। কোশ্চেনটা হয়তো বা তুমি ধরতে পারো নাই, সিকিউটা কমপ্লিট করতে পারো নাই, স্টেমটা কমপ্লিট করতে পারো নাই, যার জন্য তুমি এক্সাক্ট এই অ্যান্সার করতে পারো না, হয়তো বা মিস করে আসছো, সেটা একটা ইস্যু। কিন্তু তুমি যখন ধরতেই পারছো যে এই 8টা টপিকের উপরে থেকে অ্যান্সারটা করতে হচ্ছে, আর তুমি সেখানে তোমার এক্সপ্লেনেশন নাই, তুমি ফেল করতেছো, তুমি তোমার কাছ থেকে কোনো কথা বেরোচ্ছে না, এটা আসলে মানবো না আমি, আমরা কেউ মানতে পারবো না। হ্যাঁ, তো এই 8টা টপিক অর্গানিক কেমিস্ট্রির জন্য ট্রুলি ইম্পর্টেন্ট। এন্ড তোমাদের সাথে প্রিভিয়াস ক্লাসটা ছিল, তোমরা দেখছো যে 25টা ইকুয়েশন আমি কিভাবে সেট করে দিছি তোমাদেরকে। হ্যাঁ, এইটাতে তোমরা দেখো এটা কত হেল্প হবে তোমাদের জন্য। আজকের যে 8টা টপিক তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, সেই 8টা টপিকও তোমাকে কত হেল্প করবে। অর্গানিক কেমিস্ট্রি নিয়ে এমনিতেই সবার একটা ধরো ইয়ে থাকে, ডিনায়াল থাকে আর কি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তোমার এখন এই সময় তোমরা জানো যে মেইন দুইটা চ্যাপ্টার, অর্থাৎ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি আর অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে তোমার এক্সামের জন্য। তো এইটা যদি মনে করো যে এটা একটা ফোর্স, যে এখন তোমাকে অর্গানিক পড়াইতে হবে বা পড়তেই হবে, এটা মনে করে একটু পড়ো আর কি। তো হোপ তোমাদের এই টপিক গুলা এট লাস্ট যেন খুব ভালো মতো তোমাদের মধ্যে এইগুলো কাজ করে, সেটার জন্য আমি পাই আর কি। ওকে, তো আমি এখন বোর্ডে যাব। তো ওয়ান বাই ওয়ান যে এই টপিক, হ্যাঁ, আমি ওই ইন্ট্রোডাকশনটা দেওয়ার একটা কারণ আছে। ইন্ট্রোডাকশনটা দিলাম যে তোমরা এই ইন্ট্রোডাকশন টুকুকে যদি পজ করে হোল্ড করে তারপরে তুমি তোমার মতো করে তোমার প্রিপারেশনটাকে একবার চেক করো, হ্যাঁ, সেটা একটা ওয়ে হতে পারে। সেই জন্য ওটা বললাম যে আসলে তোমাদেরও আজকে একটা মেন্টাল একটা প্রিপারেশনও দিয়ে রাখা, বা মেন্টালি তোমরা কিন্তু সেট হয়ে গেলা যে স্যার এগুলোর উপরে কথা বলবে, তো ক্লাসটা কোন অবস্থায় আছে সেটা কিন্তু তোমরা এভরি মোমেন্টে বুঝতে পারতেছো। তো আসো আমরা ফার্স্ট যে টপিকটা সেটা শেয়ার করি। আচ্ছা, টপিকটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম এট ফার্স্ট। হ্যাঁ, আচ্ছা, জিওমেট্রিক্যাল আইসোমারিজম, এটা হচ্ছে স্টেরিও আইসোমারিজমের একটা পার্ট, হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম। স্টেরিও আইসোমারিজম কি? স্টেরিও আইসোমারিজমে কি হয়? কম্পাউন্ড রিমেইন সেম, compound remain same, but the arrangement of their group বা three-dimensional arrangement of their group become different. ওকে, এটা হচ্ছে গিয়ে স্টেরিও আইসোমারিজমের একটা ক্যারেক্টারিস্টিক। স্টেরিও আইসোমারিজম কোনটা? যেটাতে কম্পাউন্ড রিমেইন সেম বাট changes over their arrangement of their group or atoms, and the change is three-dimensional change. So this type of isomerism, stereoisomerism, and two types of stereoisomerism. One type geometrical, another type হচ্ছে optical. So come to geometrical isomerism at first. Okay, I want to mention geometrical isomerism by using an example. An example is butene 2. Butene 2. Suppose to say you just want to establish the butene 2 shows geometrical isomerism, and now ready, start your answer. Okay, as you are trying to explain butene 2 is uh, showing showed geometrical isomerism, butene 2 geometrical isomerism show করবে, সেখান থেকে আমি স্টার্টটা করতেছি। আমি জিওমেট্রিক্যাল আইসোমারিজম কি ওইটা থেকে আসতেছি না। আজকে ক্লাসের স্ট্র্যাটেজিটা এরকম যে আমি পরীক্ষা দিচ্ছি, আমি অ্যান্সার করতে যাচ্ছি, তাহলে আমি কি করতাম? তাহলে সাপোজ তুমি you have got butene 2 and your question is what type of isomerism is showed by butene 2, then you just say butene 2 showed geometrical isomerism. এই
তাহলে এটা হচ্ছে ডিসিশন মেকিং, যে বিউটিন টু শোর জিওমেট্রিক্যাল আইসোমারিজম। দেন বিকজ, বিকজ বলে তুমি পয়েন্ট গুলা মেনশন করো। পয়েন্ট 1 সাপোজ তুমি বললা ইট হ্যাজ নন ফ্রি রোটেটরি কার্বন, রোটেটরি কার্বন। আমি বুঝায় বলবো নন ফ্রি রোটেটরি কার্বন বলতে কাকে মিন করে। ইট হ্যাজ নন ফ্রি রোটেটরি কার্বন, দিস ইজ ওয়ান কন্ডিশন। 2, it has carbon carbon double bond. Okay, it has carbon carbon double bond. And number 3, different groups are attached with carbons in double bond. Okay, তাহলে whoever show the geometrical isomerism, is the butene 2, is this pentene 2, no matter. Okay, you just say it has non-free rotary carbon, it has carbon carbon double bond, and different groups are attached with carbons in double bond. Okay, so these 3 conditions over here you must mention in when you want to say butene 2 or something, show geometrical isomerism. First mention the condition, followed by you just say the following configurations are found. Okay, are found in butene 2. The following configuration. এর এখন কি দেখাচ্ছ তুমি? কনফিগারেশন। বিউটিন 2 এর কনফিগারেশন। ওকে, বিউটিন 2 এর কনফিগারেশন। ফাইন। তো বিউটিন 2 এর বিউটিন 2 যেটা না, বিউটিন 2 এর যেটা স্ট্রাকচারাল ফর্মুলা, সেটা তো তোমার বিউটিন 2 শোড জিওমেট্রিক্যাল আইসোমারিজম। বিউটিন 2 এর যে স্ট্রাকচারাল ফর্মুলা সেটা তুমি ইউ ক্যান নোট ইট ইন মানে নোট করতে পারো, তুমি সাইড নোট রাখতে পারো। যদি তোমার মনে করো যে ডিরেক্ট তুমি কনফিগারেশন না করতে পারো, সাপোজ এমন হয় যে ডিরেক্ট কনফিগারেশন করতে তুমি নাও পারো, ঠিক আছে, সেই অ্যাবিলিটিটা তোমার নাও থাকতে পারে। দ্যাটস ওয়াই তুমি বিউটিন 2 কে স্ট্রাকচারাল ফর্মুলাটা আগে মেনশন করো। এই যে বিউটিন 2 বলে তুমি স্ট্রাকচারাল ফর্মুলাটা মেনশন করো। দ্য ফলোইং কনফিগারেশনস আর ফাউন্ড ইন বিউটিন 2, দ্যাট ইজ ইট। ওকে, এন্ড দ্য কনফিগারেশনস ওভার হিয়ার, কার্বন কার্বন ডাবল বন্ড প্লেস করবা, carbon carbon double bond. Okay, then their 3-dimensional position, and the positions are trigonal position. Okay, then this is the butene 2. Okay, এটা হচ্ছে কি কার্বন কার্বন ডাবল বন্ড কে সেন্টার করবা, করার পর এবার হাইড্রোজেন হাইড্রোজেন সেম সাইডে, মিথাইল মিথাইল সেম সাইডে, hydrogen hydrogen same side and methyl methyl same side, because it has hydrogen methyl hydrogen methyl, it has hydrogen methyl hydrogen methyl. Thus maintain hydrogen in same side, hydrogen in same side. Another configuration, just reverse this carbon. Okay, just reverse this carbon. Okay, then just maintain hydrogen opposite side, hydrogen in opposite side, and mention the form of the name of the configuration, cis 2 butene but cis butene 2, cis 2 butene and trans 2 butene, cis 2 butene and trans 2 butene. Very simple. Okay, you got 3 marks, no doubt. Okay, that's হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো যে জিওমেট্রিক্যাল আইসোমারিজমের টু দা পয়েন্টে অ্যানসারটা কিভাবে করতে হয়। মানে দেখো আমার ইউনো যে তুমি যদি বই গাইড শিট দেখো, ওইটা পড়ছো তুমি, কিন্তু এখন আমি তোমাদের হয়ে আমি অ্যান্সার করলাম, মানে আমি একজন এখন হচ্ছে পরীক্ষা দিচ্ছি, আমি এরকম করে আমাকে আমি অ্যান্সারটা করে দিলাম আর কি, এরকমটা আর কি। ওকে, তো এই হচ্ছে গিয়া জিওমেট্রিক্যাল আইসোমারিজমের অ্যান্সার যেটাকে বলে। নাও
অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল আইসোমারিজম, ওকে, অপটিক্যাল আইসোমারিজম। আচ্ছা, অলদো দিস ক্লাস ইজ টেকিং অ্যাজ রিভিশন ক্লাস, তো অবশ্যই এটা রিভিশন ক্লাস, কিছু বেসিক কিছু নলেজ আর কিছু প্রাইমারি নলেজ আমরা ধরেই তারপরে কিন্তু অ্যান্সার গুলো করতেছি। আসো, অপটিক্যাল আইসোমারিজম, দিস ইজ অ্যানাদার টাইপ অফ স্টেরিও আইসোমারিজম। This is another type of stereoisomerism. You know, there are two types of stereoisomerism: geometrical, optical. Now, the time of optical isomerism. For example, you know, যে তোমরা এটার এক্সাম্পল দেওয়া হচ্ছে ল্যাকটিক অ্যাসিড দিয়ে, তাই তো? ল্যাকটিক অ্যাসিড, ওকে, ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, এবার আমি একটা কাজ করি, ল্যাকটিক অ্যাসিডটাকে স্ট্রাকচারাল ফর্মে মেনশন করি নেই আগে থেকে। এই জাস্ট ইট ইজ গিভেন কম্পাউন্ড। Let's think this is a given compound, lactic acid. Okay. স্যার ল্যাকটিক অ্যাসিডের থেকে টার্টারিক অ্যাসিডেরটা বেটার হইতো না দেখানো? না, কারণ টার্টারিক অ্যাসিড বেটার তো অবশ্যই না, কারণ টার্টারিক অ্যাসিড তো মেসো আইসোমার দিবে। টার্টারিক অ্যাসিড দিয়ে তো আর ক্রিয়েটিভ দিবে না। টার্টারিক অ্যাসিড হচ্ছে গিয়া এক্সপ্লেনেশনের জন্য, কনসেপচুয়াল মেসো বোঝানোর জন্য, মানে মেসো আইসোমারিজম বোঝানোর জন্য টার্টারিক অ্যাসিড এক্সাম্পল। বাট আইসোমারিজম, অপটিক্যাল আইসোমারিজমের জন্য কখনোই টার্টারিক অ্যাসিড ইউজ হবে না, কারণ ওটাতে ডাবল হচ্ছে তোমার কাইরাল কার্বন, ডাবল কাইরাল কার্বন দিয়ে কখনো তোমাদেরকে দিবে না। ওকে স্যার, মানে ক্রিয়েটিভে ডাবল কাইরাল কার্বন দিবে না। আর টার্টারিক অ্যাসিডটা হচ্ছে শুধুমাত্র মেসো আইসোমার বোঝানোর জন্য, টার্টারিক অ্যাসিডের আর কোনো পারপাস তোমাদের সাথে নাই। তো ল্যাকটিক অ্যাসিড ইজ দ্য আইডিয়াল এক্সাম্পল। আচ্ছা, তো তুমি জাস্ট ওইটাই, যেমন তুমি যখন you are given butene 2, then you mention it is showed geometrical isomerism. When you are given lactic acid, then you mention lactic acid is showed optical isomerism. Optical isomerism because বলে দেন আবার কি করতেছো, পয়েন্টস গুলো বলতেছো। ফার্স্ট পয়েন্ট, ইট ইজ অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ, ফার্স্ট পয়েন্ট ডান। ইট ইজ অপটিক্যালি অ্যাক্টিভ, অবশ্যই অপটিক্যালি অ্যাক্টিভ হওয়া লাগবে। এন্ড ইন্টারেস্টিংলি আমি এমন ভাবে লিখতেছি যে কম্পাউন্ডটা এখানে কে সেটা ম্যাটার করতেছে না, যেই বসাও এখানে রিপ্লেস করে যেই থাকুক না কেন, মানে পয়েন্ট রিমেইন সেম। ওকে। আচ্ছা, 2 নম্বর, it has chiral carbon. ওকে। সেকেন্ড হচ্ছে it has chiral carbon। তোমরা জানো যারা, অবশ্যই আমি বললাম না, এটা তো এমন না যে এটা ফার্স্ট ক্লাস, এটা অবশ্যই রিভিশন ক্লাস। chiral carbon বাই ডিফারেন্ট জানা হয়ে গেছে, যে কার্বনের সাথে একটা ডিফারেন্ট গ্রুপ থাকে, এটা chiral carbon। 3 নম্বর, it has mirror images. And number 4, mirror images are non-superimposable. তুমি যেই নলেজটা তোমার মাইন্ডে বেয়ার করতেছো, আরে বাবা সেই নলেজটাই তো এখানে অ্যাপ্লাই করবা। জাস্ট অ্যাপ্লিকেশনের স্পেসটা বার করে নিবা, অ্যাপ্লিকেশনের স্পেস বার করে নিবা, যে আমি এটা জানি, আমাকে শুধু স্পেস বার করে নিবা যে আমি কিভাবে এটাকে অ্যাপ্লাই করে দিব, এই কথাগুলো আমি কিভাবে এখানে ইনক্লুড করে দিব। এটা বলার পর দেন ওকে, এটা একটু স্টে করলাম। হ্যাঁ, পয়েন্টস গুলো তোমাদেরকে আরো একটু সময় নিয়ে দেখার জন্য। ওকে, ফাইন। এবার তারপরে ওয়ার্ডে চলে গেলাম। ওয়ার্ডস গুলা কি কি, ওই যে সেই একই স্টাইলে। দেন বললাম দেয়ার আর টু ফলোইং configuration are observed and following configuration। এটা তো এখন আমার স্ট্যান্ডার্ড আছেই। হ্যাঁ, তাহলে আমার স্ট্রাকচার দেখাতে হচ্ছে না। ওকে, তারপর কি করতে হয়, এখানে করতে হয় কি, কাইরাল সেন্টার করতে হয় না? অপটিক্যাল দেখাইতে হলে কি করতে হয়, কাইরাল সেন্টার। এটা হচ্ছে তোমার কাইরাল সেন্টার। কাইরাল সেন্টার করতে হয়, একটা মিরর দিতে হয়, মিরর, এন্ড ফলোড বাই আরেকটা কাইরাল সেন্টার।
ওকে, এন্ড কিভাবে এটাকে এই গ্রুপগুলোকে ইয়ে করতে হয়, প্লেস করতে হয়। ওকে, গ্রুপগুলোকে কিভাবে প্লেস করতে হয় এই স্ট্র্যাটেজিটা একটু শেখো। গ্রুপগুলোকে আমরা কিভাবে প্লেস করি সেই স্ট্র্যাটেজিটা এরকম, আমরা ওয়েটটাকে রাইটে দেই, এইচটাকে লেফটে দেই, COOH আর এই CH3 এইটা তোমার, এটা তোমার কোনো সমস্যা নাই, এই দুইটা আপ এন্ড ডাউন হতে পারতো, শুধু এইটার ওয়েটের রেসপেক্টে দেখবা। আর এইটার সাথে COOH এর পজিশন রিমেইন সেম, CH3 রিমেইন সেম, শুধু কি হবে, এই যে ওয়েট রাইটে আছে সেই ওয়েট লেফটে, এই যে এইচ লেফটে আছে সেই এইচ রাইটে। ভেরি সিম্পল, ডান, মিরর ইমেজেস। ওকে, and the name of this configuration, D-lactic acid, D-lactic acid, and name of this configuration, L-lactic acid. আর তোমাকে নাম্বারটা থেকে কে ডেসক্রাইব করবে বলো তো, আর কত বেশি লিখছো তুমি, এই তো টু দা পয়েন্টে লিখবা সবসময়, টু দা পয়েন্টে, একদম অ্যাকুরেসি যেন থাকে, অ্যাকুরেসি থাকতে হবে। তো যদি তোমার জিওমেট্রিক্যাল অপটিক্যাল একসাথে আছে তাহলে 4 মার্ক, আর যদি এভরি সিঙ্গেল আছে তাহলে এটা 3 মার্কের আসার চান্সেস বেশি থাকে, আবার 4এও সিঙ্গেলেও কি 4 আসার চান্স থাকে। কারণ কি, কারণ ওই যে রিঅ্যাকশন করে যে কম্পাউন্ডটাকে যে ফাইন্ড আউট করতে হয় ওইটার জন্য একটু এফোর্ট যে চলে যায়, সেই কারণে আর কি। হ্যাঁ, তো আই হোপ, আমি তোমাদেরকে, আমি জানি না এই প্রত্যেকটা অ্যান্সার আমি আজকে এইভাবে লিখতে পারবো না, তাই না, তো ক্লাস লাগবে 2 ঘন্টা, আমি একটা একটা স্টাইল দেখালাম, ঠিক আছে, এটার জন্য আমি একটু সময় নিচ্ছি এবং এটা এত সুন্দর করে রিপ্রেজেন্ট করে দিলাম। তোমাদেরকে বুঝতে হবে যে একটা অ্যান্সার এভাবে আসলে করতে হয়, ঠিক আছে, যেন তোমাকে যেন একটা ওয়ার্ড এখান থেকে মানে মনে না হয় যেন সেই এই কথাটা কেন একটা দিতে গেছে, তো এরকমটা না হয়, একদম পিওর অ্যাকুরেসি, মানে নিট যে জায়গাটা সেই জায়গাতে থাকো আর কি। কথা বুঝছো, পরীক্ষা আমি যেটা বারবার বলি যে এক্সাম তোমরা ধরো বোর্ডের কথাই যদি বলি, যেমনটা হচ্ছে যে তুমি 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিটে তোমার লেখা শেষ হবে, 20-30 মিনিট ধরে এগুলোর ভিতরে ডিজাইন করবে বসে বসে, ছবি ফুল ফল এটা দিয়ে আসবা, এরকম আর কি। হ্যাঁ, নাও কাম টু সেকেন্ড টপিক, which is Markovnikov rule. Markovnikov rule, আচ্ছা, তো আমি তো আজকে ফার্স্টে তোমাদেরকে বলছি যে আজকের সেশনটা কিভাবে যাচ্ছে, আগে টপিক না, মানে আগেই মার্কোনিকভ রুল বলবো না, মানে মার্কোনিকভ রুলের দিকে যাব। ওকে, তো সেটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2, which is propene, which is propene, propene plus hydrogen bromide, propene plus hydrogen bromide, and the possibility of product, one is 2-bromo propane, another one is 1-bromo propane. তাহলে the possibilities are 2-bromo propane and 1-bromo propane, তাহলে এই হচ্ছে পসিবিলিটিস। আচ্ছা, এইটাকে কমপ্লিট করতে, এটা তুমি করছো, ওকে, মনে করতে হবে যে এটা ইউ হ্যাভ ডান দিস পার্ট, ওকে, ইউ হ্যাভ ডান দিস পার্ট, এটা তোমার করা পার্ট, ওকে। আচ্ছা, এখন সেম গিভেন হচ্ছে এই পার্টটুকু, সেম গিভেন এই পার্টটুকু, and you have done that part, and question is যে which one will be the main product, okay, and question is which one will be the main product. So this part given, this part you have done, okay, so after doing this, then you just justify the why you consider this is the main product. Okay, come to the point, how you prepare this answer, how you prepare this answer, then the first thing you just say according to Markovnikov rule, Markovnikov rule বলে মার্কোনিকভ রুলের ইয়েটা দাও, স্টেটমেন্টটা আমি আর লিখতেছি না, এরপরে মার্কোনিকভ রুলের স্টেটমেন্টটা তুমি মেনশন করলা, ওকে, এন্ড ওটা একেবারেই মানে কোন রকম মডিফিকেশন যেন না হয়, যেভাবে আছে ওভাবে, ঠিক আছে, মার্কোনিকভ রুলের মেনশন করলা। আমি এটা বারবারই বলে দিচ্ছি,
in the addition reaction between asymmetric alkene and asymmetric reagent, in addition reaction between asymmetric alkene and asymmetric reagent, the negative part of the reagent will be added that carbon. The negative part of the reagent will be added that carbon in which number of hydrogen is less. This is asymmetric alkene. Under which consideration this is asymmetric? In right carbon there is 2 hydrogen, and in left carbon there is 1 hydrogen, and this is the reason behind why it is asymmetric. Okay. In the reaction between asymmetric alkene and asymmetric reagent, the negative end of the reagent will be added that carbon in which hydrogen is less. That means bromine will be added in that carbon where hydrogen is less. So ultimately hydrogen will be added that carbon where hydrogen is more. Okay. So এটা Markovnikov rule. Markovnikov rule এর স্টেটমেন্ট দেওয়ার পরে ফলোড বাই তুমি বলবা কি? ফলোড বাই তোমার কথা থাকবে যে অ্যালকিন are given electrophilic addition. ওকে, এই কথাটা আমি একটু মেনশন করে রাখলাম। এবার আসো বাকি কথা আমি ভার্বালি বলতেছি। তারপরে তুমি বলতেছো, দেখো সেটিংটা দেখতেছো, কোশ্চেনের সেটিংটা কি? এই রিঅ্যাকশনটা তুমি কমপ্লিট করছো, ফলোড বাই মার্কোনিকভ রুলের অ্যাকর্ডিংলি মার্কোনিকভ রুল মেনশন করছো, ফলোড বাই তার এক্সপ্লেনেশনে যাচ্ছো। তুমি কি বলতেছো যে অ্যালকিন আর গিভেন ইলেকট্রোফিলিক এডিশন দিবে। ওকে, এন্ড তারপরে তুমি বলবা যে জিনিসটা সেটা হচ্ছে, আমি আগে দেখায় নেই, ইলেকট্রোফিলিক এডিশন দিবে, এটা তো বললা না ইলেকট্রোফিলিক এডিশন। তো ইলেকট্রোফিলিক এডিশনে ইলেকট্রোফাইলটা কে? ইলেকট্রোফাইল হচ্ছে H+, ইলেকট্রোফাইল কে? এটা হচ্ছে H+। তাহলে ইলেকট্রোফিলিক এডিশন দেয় আর ইলেকট্রোফাইল হচ্ছে H+। ওকে, অ্যালকিনরা এই অ্যালকিন কি রিঅ্যাকশন দেয়? ইলেকট্রোফিলিক এডিশন। ইলেকট্রোফিলিক এডিশন কেন বলে? কারণ ইলেকট্রোফাইল এখানে ফার্স্ট অ্যাটাক করে, এই কারণে এটাকে ইলেকট্রোফিলিক এডিশন বলে। ইলেকট্রোফাইলটা কে? H+, ইলেকট্রোফাইল হচ্ছে H+। আচ্ছা, তাহলে এটা ইলেকট্রোফিলিক এডিশন দিবে, দ্যাট মিন্স H+ কি করবে? এই পাই বন্ডে অ্যাটাক করবে বা পাই ইলেকট্রনের প্রতি তার অ্যাট্রাকশন কাজ করবে, যার জন্য কি হবে? H+ ফার্স্টে অ্যাড হবে। H+ ফার্স্টে অ্যাড হইলে তখন দুইটা পসিবিলিটি হয়। একটা পসিবিলিটি হলো সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, আরেকটা পসিবিলিটি হলো প্রাইমারি কার্বোক্যাটায়ন। তাহলে আসলে এই দুইটা পসিবিলিটি আসছে কোত্থেকে? এই দুইটা পসিবিলিটি আসছে এই দুইটা পসিবিলিটির কারণে, অর্থাৎ এই দুইটা পসিবিলিটি টার্মস আফটার দোজ পসিবিলিটি, এটার কারণে হইছে। ওকে, তার মানে হলো H যদি ফার্স্ট কার্বনে আসে, তাহলে সেকেন্ড কার্বন পজিটিভ হয়ে যাবে, আর H যদি সেকেন্ড কার্বনে আসে তাহলে তার পাশের কার্বন পজিটিভ হয়ে যাবে। ওকে, তোমরা আবার কেউ ভেবো না যে এই 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 প্লাসটা এই কার্বনে দিছি, এই H প্লাসটা, এমনটা কিন্তু না। আমি সেই জন্য একটু বিষয়টা এইভাবে দেখাই। দেখো এই বক্সটা দেখো, এটা হচ্ছে এখানে ধরো CH3 CH ডাবল বন্ড CH2 ছিল। আচ্ছা, এই বন্ডটা ব্রেক করবে, ব্রেক করার পর এইখানে ধরো এই বন্ড ব্রেক করলে কোন একটা কার্বন পজিটিভ হবে, একটা কার্বন কি হবে? নেগেটিভ হবে। এই নেগেটিভ কার্বনে এসে কে জয়েন করছে? এই নেগেটিভ কার্বনে এসে একটা হাইড্রোজেন অ্যাড হয়ে সেটা কি হয়ে গেছে? CH3। এই নেগেটিভ তখন নাই, এই যে সেই CH3, তার মানে এইটা বসছে এই কার্বনে, আর ওই সময় এই কার্বনটা কি হয়েছে? পজিটিভ হয়েছে। তো এই পজিটিভটা হচ্ছে কার্বনের হেডে আছে। এটা কার হেডে? কার্বনের হেডে। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এসিমেট্রিক অ্যালকিনের সাথে হাইড্রোজেন প্লাস ইলেকট্রোফাইল যখন অ্যাড হবে তখন এই ব্রোমিন সেকেন্ডারি ফর্মে আছে না, তাইলে কার্বোক্যাটায়ন কি হবে? সেকেন্ডারি। এই ব্রোমিন প্রাইমারি ফর্মে আছে না, তাহলে এটার কার্বোক্যাটায়ন কি হবে? প্রাইমারি। তাহলে এই কার্বোক্যাটায়ন হবে প্রাইমারি। তার মানে যখন H+ অ্যাড হবে তখন কার্বোক্যাটায়ন হবে, এটা মাথায় রাখো। H+ যখন অ্যাড হবে, কেন অ্যাড হবে? কারণ এটাতে ইলেকট্রোফিলিক এডিশন। H+ কেন অ্যাড হবে? কারণ এটা ইলেকট্রোফিলিক এডিশন।
আর H+ অ্যাড হওয়াতে কার্বোক্যাটায়ন হবে। এই কার্বোক্যাটায়নের পসিবিলিটি কি? একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। প্রাইমারি হলে এটা হবে, সেকেন্ডারি হলে এটা হবে। ওকে, তাহলে এখানে যেটা প্রডিউস হচ্ছে তার একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে এখন তোমার আন্ডারস্ট্যান্ডিং এ কি বলে যে এইটা যত বেশি হবে তাহলে এটাও তত বেশি হবে, এটা যত কম হবে এটাও তত কম হবে। তার মানে হচ্ছে এই সেকেন্ডারি ফর্মে বেশি হওয়ার কারণ হলো সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। সেকেন্ডারি কার্বোক্যাটায়ন এখন কথা হচ্ছে সেকেন্ডারি কার্বোক্যাটায়নের কি ফ্যাসিলিটি আছে, সেকেন্ডারি কার্বোক্যাটায়নের কি ফ্যাসিলিটি আছে, সেকেন্ডারি কার্বোক্যাটায়নের কি অ্যাডভান্টেজ আছে, সেকেন্ডারি কার্বোক্যাটায়নের কি ক্যারেক্টারিস্টিক্স আছে যে কারণে এটাই বেশি হয় ওটাই কম হয়। ওকে, এন্ড দিস ইজ দ্য ভাইটাল ওয়ার্ড সেন্টেন্স। এখন যেটা বলবো যেই কারণে এত কিছু, এটা হচ্ছে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন is more stable than primary. Secondary carbocation is more stable than primary. It is the most vital sentence over this explanation. এই পুরো এক্সপ্লেনেশনটা হচ্ছে যে এই সেন্টেন্সটার উপরে, সেটা হলো সেকেন্ডারি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন প্রাইমারি। যদিও টারশিয়ারি সবচেয়ে স্টেবল, কিন্তু এখানে তো টারশিয়ারি নাই, এখানে আছে বিটুইন সেকেন্ডারি এন্ড প্রাইমারি। তার কারণে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন প্রাইমারি। তাহলে এবার তুমি আমার কাছ থেকে বুঝে নাও প্রাইমারি থেকে সেকেন্ডারি স্টেবল, সেকেন্ডারি হবে বেশি, সেকেন্ডারি হইলে তো ব্রোমিন কোথায় আসবে, সেকেন্ডারি ফরম্যাটটাই আসবে বা সেকেন্ডারি ফর্মে কম্পাউন্ডটা ফর্ম করবে। তো এই যে ওভারঅল কথাগুলো বললাম এগুলো জাস্ট অ্যাপ্লাই করবা, সিম্পল। তাহলে কয়টা জিনিস এখানে, এটা মেজর প্রোডাক্ট, মার্কোনিকভ রুল, ইলেকট্রোফিলিক অ্যাডিশন, 2 কার্বোক্যাটায়ন, সেকেন্ডারি ইজ মোর স্টেবল, ব্যাস এগুলো এখন তুমি অ্যারেঞ্জ করো। মুভ অন 3, অ্যাসিডিক নেচার অফ অ্যালকাইন। অ্যাসিডিক নেচার অফ অ্যালকাইন, অ্যালকাইনের অ্যাসিডিক নেচার। আচ্ছা, আগে একটা ব্যাপার ক্লিয়ার করি, সেটা হচ্ছে অ্যালকাইন সব না, শুধু হচ্ছে টার্মিনাল অ্যালকাইন। টার্মিনাল অ্যালকাইন কি বুঝো? টার্মিনাল অ্যালকাইন হলো যাদের 1 আর 2 এর মাঝখানে ট্রিপল বন্ড, 1 কার্বন 2 নম্বর কার্বন, 1 নাম্বার কার্বন আর 2 নম্বর কার্বনের মাঝে যদি ট্রিপল বন্ড থাকে তাহলে এটাকে বলা হয় অ্যালকাইন 1, এটাকে বলা হয় টার্মিনাল অ্যালকাইন। অ্যাসিডিক নেচার অফ অ্যালকাইন ওভারঅল না, অ্যাসিডিক নেচার অফ অ্যালকাইন 1 অনলি। ওকে, তো এই এক্সপ্লেনেশনটা আই এম গোইং টু শেয়ার উইথ ইউ। অ্যাসিডিক নেচার অফ অ্যালকাইন 1, তার মানে তুমি কি এক্সপ্লেন করতে চাচ্ছ যে অ্যালকাইন 1 অ্যাসিডিক নেচার শো করে। এট দ্য সেম টাইম ইউ অলসো এক্সপ্লেইন যে অ্যালকেন এবং অ্যালকাইন অ্যাসিডিক নেচার শো করে না। এটাও কিন্তু ভাবতে হবে যে অ্যালকাইন 1 কে নিয়ে এটা আলোচনাটা না, অ্যালকেন অথবা অ্যালকিন না অথচ অ্যালকাইন, কথাটা এইভাবে চিন্তা করতে হবে। অ্যালকেন না, না অ্যালকিনও না, না কে অ্যালকাইন, মানে ওদের সাথে একটা কম্পারিজন, মিউচুয়াল কম্পারিজন আর কি। তো সেই আলোচনাটা আমরা কিভাবে করছিলাম তোমাদেরকে মনে করিয়ে দেই। এখানে যে ইস্যুটা ছিল, এখানে যে ইস্যুটা ছিল যে অ্যালকেনের কার্বনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, অ্যালকিনের কার্বনে কার্বন কার্বন ডাবল বন্ড, অ্যালকাইনের কার্বনে কার্বন কার্বন ট্রিপল বন্ড, ইউ নো। ওকে, তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তোমাদেরকে আবারও বলি, তোমরা বুঝতেছো কেমন শীতে আছি, 8টা আলোচনা করব, তো একদম মাথা ঠান্ডা করে বসে থাকো। দরকার হলে বাসার যারা আছে তাদেরকে বলো তোমাদেরকে পপকর্ন দিতে, বসে বসে খাও আর এটা দেখো। আচ্ছা দেখো, আরে এর ভিতরে আবার কল দিয়ে যাওয়া লাগে। আচ্ছা, তো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন ফলোড বাই, হ্যাঁ বুঝো এইটা। আই থিঙ্ক যে এই ভিডিওটা তোমাদেরকে একটা মানে গোয়িং টু বি এন অ্যাসেট, মানে এটা একটা অ্যাসেট হবে শেষ পর্যন্ত, কারণ এক্সপ্লেনেশন, অর্গানিকের এক্সপ্লেনেশন স্পেশালি, হ্যাঁ এটা আসলেই তোমার হচ্ছে সবসময় একটা ডিমান্ডেবল একটা ব্যাপার থাকে আর কি। আসো অ্যালকেন। স্যার আমি আজকে ক্লাসটাতে এটা ভেবে ভেবে খুশি হচ্ছিলাম যে অর্গানিকের উপরে ভিডিও থাকবে। হ্যাঁ, আচ্ছা দেখো অ্যালকেন, অ্যালকিন, আগের ভিডিওটা ইচ্ছে করে এখনো দেই নাই তোমাদেরকে, ওটা এখনো দিই নাই কেন, কারণ হলো যে ওই ভিডিওটা এই সময় তোমরা ক্যাচ করতে না, মানে এটা হয়তো থাকতোই আর এটা এখন দেখার মতো অবস্থায় তোমরা ছিল না।
সেই কারণে এটা ইচ্ছে করে দেই নাই, আমি এই দুইটা ভিডিও একসাথে দিব আর কি। ওটা রেডি আছে, বাট আমি ওটা ইচ্ছে করেই হেল্প করে রাখছি, কারণ হলো ভাবছি এই সময় দিলে তোমরা শুধু শুধু দেখবা না, কনভারসেশনের ভিতরে এটা হারায়া যাবে, পরে বেটার এটা থাকে এখন, পরে দুইটা একসাথে দিব। তো আসো কাম টু দ্য পয়েন্ট, যে জায়গাতে আসছি আমরা সেটা হলো যে অ্যাসিডিক নেচার অফ অ্যালকেন এক্সপ্লেইন করতে যাচ্ছি। ওকে, alkane which has carbon carbon single bond, alkene which has carbon carbon double bond, and alkyne which has carbon carbon triple bond. Okay, আচ্ছা, তো কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল ডাবল ট্রিপল বন্ডের কার্বন রেসপেক্টিভলি sp3, sp2 and sp হাইব্রিডাইজ। ওকে, তার মানে ফ্যাক্টর আর হাইব্রিডাইজেশন, ফ্যাক্টর ইজ হাইব্রিডাইজেশন। তার মানে হচ্ছে তোমাকে ইস্যু খুঁজতে হবে, ইস্যু খুঁজতে হবে যে তুমি যেটা ডিসকাস করতেছো এটার মধ্যে মেইন ইস্যু কি। যেমন মার্কোনিকভ রুলের এক্সপ্লেনেশনে মেইন ইস্যু কি ছিল? কার্বোক্যাটায়ন স্টেবিলিটি। এটাতে মেইন ইস্যু কি? হাইব্রিডাইজেশন। এইরকম প্রত্যেকটা কেসেসে এরকম ইস্যু আছে, ইস্যু গুলাকেই জাস্ট তুমি আগে চিন্তা করে সেই ইস্যু গুলাকে ইমপ্লিমেন্ট করবে। আচ্ছা, অ্যালকেনে sp3, অ্যালকিন sp2 এন্ড অ্যালকাইন হচ্ছে sp হাইব্রিডাইজ। ইউ নো, এখানে কার্বন হাইড্রোজেন SRP এর রেশিও হচ্ছে 1:3। sp হাইব্রিডাইজেশনে sp3 তে SRP এর ক্যারেক্টার কি? 1:3। s to p, x to p কি? 1:3। এটাতে কত? 1:2। আর এটাতে কত? 1:1। এতে যেটা হচ্ছে রিলেটিভলি p কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে না? p তো ডিক্রিজ হচ্ছে, এটা তো একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার যে p ডিক্রিজ হচ্ছে, কিন্তু রিলেটিভলি কিন্তু s ইনক্রিজ হচ্ছে। কারণটা হচ্ছে p ডিক্রিজ হওয়া মানে কি? প্রপোর্শনালি কিন্তু তোমার কি হচ্ছে? s ইনক্রিজ হচ্ছে। মনে হচ্ছে যে s তো সবসময় 1:1:1 আছে, s তো সবসময় 1:1:1 আছে, তাহলে কেন এখানে আপনি ইনক্রিজের কথা বলতেছেন? এটা তো খুবই সিম্পল না, একটা কমতে থাকলে কম্পারেটিভলি আরেকটা কি থাকে? বেশি থাকে। এই জন্য আমরা এটাকে পার্সেন্ট দিয়ে দেখাই। সেটা হচ্ছে এস ক্যারেক্টার এখানে 25%, পি ক্যারেক্টার 75%, এস ক্যারেক্টার 33.33%, পি ক্যারেক্টার 66.67%, এস ক্যারেক্টার হলো 50% আর পি ক্যারেক্টার অলসো 50%। তাহলে আর কোনো প্রবলেম থাকে না। তো ইট ইজ ক্লিয়ার যে এস ক্যারেক্টারটা কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। এখানে দেখতে হয় এস ক্যারেক্টার ইনক্রিজিং, মানে পি ক্যারেক্টার ডিক্রিজ হচ্ছে সেটা ইস্যু না, ইস্যু হচ্ছে এস ক্যারেক্টার ইনক্রিজ হওয়া। এস ক্যারেক্টারটা ইনক্রিজ হওয়াটাই হইতেছে এখানে বিষয়। হ্যাঁ, এস ক্যারেক্টারটা ইনক্রিজ হওয়া হচ্ছে এখানে কথা। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে? এস ক্যারেক্টারটা কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। এটাই তোমাদের অবজারভেশন যে এস ক্যারেক্টার ইনক্রিজ হচ্ছে। ওকে, তাহলে এস ক্যারেক্টার যদি ইনক্রিজ হয় তাহলে কি, হোয়াট ইজ দ্য রেজাল্ট ওভার হিয়ার? তাহলে রেজাল্টটা কি? ওকে, শোনো, এস ক্যারেক্টার ইনক্রিজ যত হয় এই কার্বনের হাইব্রিডাইজেশনে এস ক্যারেক্টার ইনক্রিজ হওয়ার সাথে সাথে, হ্যাঁ, বন্ড ইলেকট্রন যে আছে, বন্ড ইলেকট্রন, কার্বনের যে বন্ড ইলেকট্রন, এখানে কার্বন কার্বন বন্ড আছে, কার্বন হাইড্রোজেন বন্ড আছে, কার্বন কার্বন বন্ড আছে, কার্বন হাইড্রোজেন বন্ড আছে, কার্বন কার্বন বন্ড আছে, কার্বন হাইড্রোজেন বন্ড আছে। এস ক্যারেক্টার ইনক্রিজ হওয়ার সাথে সাথে এই কার্বনের সারাউন্ডিং এ যে বন্ড ইলেকট্রন গুলো আছে না, কার্বনের সারাউন্ডিং এ সেই বন্ড ইলেকট্রন কার্বনের কি হয়? কাছাকাছি চলে আসে, কার্বনের কাছে চলে আসে, কার্বনের দিকে সে চলে আসে, কার্বনের ক্লোজ হতে থাকে। তাহলে এস ক্যারেক্টার ইনক্রিজ হলে তত কি হয়? ক্লোজ হয়, ইলেকট্রন তত ক্লোজ হয়, ইলেকট্রন ক্লোজ হয়। আচ্ছা, তো সিম্পল না? ইলেকট্রন যদি ক্লোজ হয় তাহলে কার্বন হাইড্রোজেনের যে দুইটা অ্যাটম তারাও তো ক্লোজ হবে, কার্বন আর হাইড্রোজেন যে তারাও তো ক্লোজ হবে, ইলেকট্রন ক্লোজ হবে, কার্বন হাইড্রোজেনও ক্লোজ হবে। তার মানে তখন কার্বনের সাথে হাইড্রোজেনের যে ডিসটেন্সটা, যেটাকে আমরা বন্ড লেন্থ বলি, সেটা ডিক্রিজ হবে। তার মানে হচ্ছে আস্তে আস্তে কার্বন হাইড্রোজেন ক্লোজ হচ্ছে, আস্তে আস্তে কার্বন হাইড্রোজেন ক্লোজ হচ্ছে, ক্লোজ হচ্ছে। তাহলে যত ক্লোজ হবে কার্বন হাইড্রোজেন, তত নিউক্লিয়াস দুইটা তত কাছাকাছি আসবে। আর দুইটা অ্যাটমের নিউক্লিয়াস যত কাছে আছে আস্তে আস্তে তাদের মধ্যে রিপালশন বাড়তে থাকে, রিপালশন। তো এখানে রিপালশন কিছুটা হয়তো আছে, এখানে আরো বাড়ছে, এখানে রিপালশন আরো বাড়ছে। যত রিপালশন হবে, মনে রাখবা যে কোনো বন্ডে দুইটা নিউক্লিয়াসের মধ্যে রিপালশন যত বেশি হয় ওই বন্ড তত পোলার, ওই বন্ড তত পোলার। আর যে বন্ড যত পোলার সেই বন্ড তত তাড়াতাড়ি ব্রেক করে, যে বন্ড যত পোলার সেটা তত সহজে ব্রেক করে। তো ব্রেক করার পসিবিলিটি আছে কোন বন্ডটা? এই কার্বন হাইড্রোজেন বন্ডের ব্রেক করার পসিবিলিটি হচ্ছে হায়ার। আর এটা যদি ব্রেক করে তাহলে হাইড্রোজেন কি হিসেবে চলে যাবে? হাইড্রোজেন প্লাস হিসেবে। হাইড্রোজেন প্লাসকে আমরা কি বলি? প্রোটন।
আর যারা প্রোটন দেয় তারা কি অ্যাসিড, তাহলে প্রোটন দিল কে অ্যালকাইন, সেই কারণে এটা অ্যাসিডিক। ব্যাপার হচ্ছে এই, তো সবার কাছে কার্বন হাইড্রোজেন বন্ড আছে, কিন্তু কেউ কার্বন হাইড্রোজেন বন্ড থেকে প্রোটন রিলিজ করে না, প্রোটনটা রিলিজ করে শুধুমাত্র অ্যালকাইন, এবং সেটা করার পেছনে কারণ হচ্ছে তার রিপালশন। আর রিপালশনের কারণ কি? ফলোড বাই মানে একবার ফ্রন্ট থেকে স্টার্টিং থেকে এন্ডিং এ যাবা, এবার এন্ডিং থেকে স্টার্টিং এ আসবা, তাইলেই বুঝে নিবা কারণটা কি। তো এই এক্সপ্লেনেশন দিয়ে বুঝিয়ে দিবা যে এটা কেন অ্যাসিডিক। ওকে, 4। আচ্ছা, 4 নম্বরটা হলো রিঅ্যাক্টিভিটি অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। আচ্ছা, রিঅ্যাক্টিভিটি অফ অ্যারোমেটিক কম্পাউন্ড, রিঅ্যাক্টিভিটি অফ অ্যারোমেটিক কম্পাউন্ড। আচ্ছা, আমি তোমাদেরকে আবার রিপিট করি, আমরা কি করব, একদম ডিরেক্ট কোশ্চেনে যায়, কোশ্চেনের অ্যান্সার করতেছি এমন একটা ভাব নিয়ে পড়াচ্ছি আর কি। হ্যাঁ, তো রিঅ্যাক্টিভিটি অফ অ্যারোমেটিক কম্পাউন্ডস এর মধ্যে তোমার যেটা এক্সপ্লেইন করতে হয়, এটা এটা হচ্ছে নাইট্রোবেনজিন followed by benzene and followed by toluene. আচ্ছা, তাহলে there are 3 compounds over here. There are 3 major compounds over here: nitrobenzene, benzene, and toluene. And in the last class, you have seen the benzene to toluene and benzene to nitrobenzene. Benzene to nitrobenzene nitration, benzene to toluene Friedel-Crafts reaction. আচ্ছা, এখন question is that this is the reactivity order. This is the reactivity order, and you have to justify this order. You have to explain this order. You have to give logic for this order. Okay, এইটাই হচ্ছে এখানে ইস্যু। ওকে, আচ্ছা শোনো শান্ত, শান্ত, এখন ওই যে তোমার একটা ব্যাচ, ওদের ক্লাসের টাইম 9টায়, ওদের আরো পরে জয়েন করাবো ওদেরকে। হ্যাঁ, ওরা হয়তো জয়েন দিবে, তুমি বুঝতেই পারবা যে এগুলো আননোন। হ্যাঁ, এগুলো জয়েন দিও না। আচ্ছা, দেন এই অর্ডারটা কি করতে হবে, তোমাকে এক্সপ্লেইন করতে হবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দিস অর্ডার। ওকে, তাহলে কি হলো এটা, এটা ইস্যুটা কি এখানে? ইস্যুটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ইস্যুটা হলো এরকম যে বেনজিন ইজ মোর রিঅ্যাক্টিভ দেন নাইট্রোবেনজিন, toluene is more reactive than benzene, benzene is less reactive than toluene, nitrobenzene is less reactive than benzene. তো যেটাই হোক না কেন, বেনজিনে যদি তুমি নিজেকে হোল্ড করো বেনজিনে, তাহলে কথাটা দাঁড়ায় যে বেনজিনের নাইট্রোবেনজিন is less reactive than benzene, but toluene is more reactive than benzene. Okay, so remember this. What is going to be answer? Okay, তাহলে তোমাকে এক্সপ্লেইন করতে হবে যে নাইট্রোবেনজিন less reactive and toluene more reactive than benzene. Benzene is keep some point but note some point. Number 1, aromatic compound. Okay, so note, keep some point. Aromatic compounds are given electrophilic substitution. ওকে, এটা একটা নোট, এটা একটা পয়েন্ট, এইটা মনে রেখে অ্যান্সার করতে হবে, এটা মাইন্ডে রেখে অ্যান্সার করতে হবে। অ্যান্সারের সাথে এই ওয়ার্ডটা আসবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, বাট এইটাকে মাইন্ডে রেখে অ্যান্সারটাকে
সেট করতে হবে যে অ্যারোমেটিক কম্পাউন্ডস আর গিভেন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, অ্যারোমেটিক কম্পাউন্ডস আর গিভেন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এইটাকে মাথার মধ্যে আগে সেট করতে হবে যে অ্যারোমেটিক কম্পাউন্ডরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেয়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেয়। ওকে, এটা মাথায় রাখো। এন্ড এই জন্য দেখবা সামটাইমস কোশ্চেনটা এমন হয় যে benzene, nitrobenzene is less reactive than benzene, or toluene is more reactive than benzene in electrophilic substitution reaction. In electrophilic substitution reaction, that means electrophilic substitution reaction this is the order of reactivity. This is the order of reactivity. That means electrophilic substitution সবার আগে কে দিবে? টলুইন। বা সবার আগে দেওয়া না ঠিক, মানে কম টেম্পারেচারে কে দিবে? টলুইন। তার থেকে হায়ার টেম্পারেচারে কে দিবে? বেনজিন। তারও থেকে হায়ার টেম্পারেচারে কে দিবে? সেটা হচ্ছে নাইট্রোবেনজিন। এটা হচ্ছে কি রিঅ্যাক্টিভিটি ম্যাটার আর কি। হ্যাঁ, রিঅ্যাক্টিভিটি মানে হচ্ছে যে বেশি রিঅ্যাক্টিভ সে কম টেম্পারেচারে রিঅ্যাকশন দেয়, আর যে কম রিঅ্যাক্টিভ সে বেশি টেম্পারেচারে রিঅ্যাকশন দেয়। অর্গানিকের রিঅ্যাক্টিভিটি অনেকটা এরকম। ওকে, তাহলে এইটা একটু মাইন্ডে রাখতে হবে যে এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দিবে। এন্ড এখানে এই রিঅ্যাক্টিভিটি ডিপেন্ডস আপন টু থিং, সেটা হচ্ছে তোমরা আমার নোট করলেই পাওয়া যাবা। হ্যাঁ, সেটা হচ্ছে একটা হচ্ছে মেসোমারিক এফেক্ট, অ্যানাদার ওয়ান হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। ওয়ান ইজ মেসোমারিক এফেক্ট, অ্যানাদার ওয়ান ইজ ইন্ডাকটিভ এফেক্ট। তো অনেকেই হয়তো বাই দিস টাইম ভুলেই গেছো যে মেসোমারিক এফেক্ট কি আর ইন্ডাকটিভ এফেক্ট কি। এটা নিয়ে একটা ক্লাস হইছে সেই সময়, মানে পুরো এন্টায়ার একটা ক্লাসিক করা লাগছে শুধুমাত্র এই মেসোমারিক এফেক্ট আর ইন্ডাকটিভ এফেক্ট বোঝানোর জন্য। যাই হোক, যতটুকু পারো একটু রিকল করার চেষ্টা করো। হ্যাঁ, তখনকার সময়কার থেকে যদি আমরা সবকিছু রেকর্ড রাখতাম তাহলে আজকে কষ্ট কম হইতো। দেখো, মেসোমারিক এফেক্ট আর হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। মেসোমারিক এফেক্ট হচ্ছে গিয়ে পজিটিভ হলে প্লাস এম, নেগেটিভ হইলে মাইনাস এম। ইন্ডাকটিভ এফেক্ট পজিটিভ হইলে প্লাস আই, নেগেটিভ হইলে মাইনাস আই, সরি মাইনাস আই। আচ্ছা, তো আমি একটু করে মনে করে দেই যে মেসোমারিক এফেক্টটা কি। আচ্ছা, তার আগে একটু বলি সহজ কথা, একদম সহজ সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে মনে রাখবা। যেটা অ্যাক্টিভিটি, মানে আরেকটা ব্যাপার একটু বলে নেই, সেটা হলো বেনজিনের চাইতে এটা যে লেস রিঅ্যাক্টিভ সেটার কারণটা কি? নাইট্রো গ্রুপ। বেনজিনের চাইতে যে এটা বেশি রিঅ্যাক্টিভ তারও কারণ কে? মিথাইল গ্রুপ। এই জন্য এই গ্রুপগুলোকে বলা হয় হচ্ছে রিং ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ, রিং অ্যাক্টিভিটিং গ্রুপ। তাহলে দেয়ার আর টু টাইপস অফ গ্রুপ, ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ, অ্যাক্টিভিটিং গ্রুপ। ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ, অ্যাক্টিভিটিং গ্রুপ, তার মানে হচ্ছে এইটা যদি তোমার হচ্ছে রিঅ্যাক্টিভিটি কমে সেটা বিকজ অফ নাইট্রো গ্রুপ, এটা যদি রিঅ্যাক্টিভিটি বাড়ে সেটা বিকজ অফ মিথাইল গ্রুপ। তার মানে এটা হচ্ছে ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ, একটা অ্যাক্টিভিটিং গ্রুপ। এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এখন মনে রাখবা যদি অ্যাক্টিভিটিং গ্রুপ থাকে তাহলে মেসোমারিক এফেক্ট প্লাস, ইন্ডাকটিভ এফেক্ট প্লাস। আর যদি ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ থাকে তাহলে মেসোমারিক এফেক্ট মাইনাস, ইন্ডাকটিভ এফেক্টও মাইনাস। একটা এক্সেপশন আছে, আগে থেকে বলে রাখি, ক্লোরিনে, এটা নিয়ে আমরা নাই গেলাম আজকে। ওকে, তাহলে এইটার সময় মেসোমারিক কি হবে? পজিটিভ। ইন্ডাকটিভ কি হবে? পজিটিভ। এটার সময় মেসোমারিক কি হবে? নেগেটিভ। ইন্ডাকটিভও কি হবে? নেগেটিভ। এই হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে জাস্ট রেফারেন্স। ঠিক আছে, মেসোমারিক পজিটিভ, ইন্ডাকটিভ পজিটিভ, মেসোমারিক নেগেটিভ, ইন্ডাকটিভ নেগেটিভ। যার কারণে এটা অ্যাক্টিভিটিং গ্রুপ, এটা ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ। এটা প্রেজেন্সে অ্যাক্টিভিটি বাড়ে, এটা প্রেজেন্সে অ্যাক্টিভিটি কমে। এখন মেসোমারিক এফেক্টটা কি আর ইন্ডাকটিভ এফেক্টটা কি সেটা একটু বুঝাই। সেটা হলো এরকম যে মেসোমারিক এফেক্টটা কি, ধরো জি ফর যে কোনো একটা গ্রুপ, হ্যাঁ, একটা সাবস্টিটিউয়েন্ট বলে এদেরকে, সাবস্টিটিউয়েন্ট। কোন সাবস্টিটিউয়েন্ট যদি বেনজিনকে ইলেকট্রন সাপ্লাই দেয়, কোন সাবস্টিটিউয়েন্ট যদি বেনজিনকে ইলেকট্রন সাপ্লাই দেয় সেটা হলো পজিটিভ মেসোমারিক, সেটা হচ্ছে পজিটিভ মেসোমারিক। তাহলে সেটা হবে পজিটিভ মেসোমারিক। আর যদি উল্টা হয়, এই যে গ্রুপ বেনজিন থেকে ইলেকট্রন নিয়ে নেয় তাহলে সেটা হবে নেগেটিভ মেসোমারিক। তাহলে বুঝতে পারতেছো যে পজিটিভ মেসোমারিক বেনজিনের পরে যায়, নেগেটিভ মেসোমারিক বেনজিনের এগেইনস্টে যায়। এটা হলো সহজ করে চিন্তা করলে আর কি। হ্যাঁ, আর ইন্ডাকটিভ এফেক্ট কি? আবার আসো এই জি দিয়ে যে কোনো গ্রুপ, হ্যাঁ, আচ্ছা,
ইন্ডাকটিভ এফেক্ট কি কিভাবে কাজ করে সেটা হলো, ওকে, ইন্ডাকটিভ এফেক্টটা হলো গিয়ে তোমার হচ্ছে অনেকটা ইলেকট্রোনেগেটিভিটির মতো, ইলেকট্রোনেগেটিভিটির মতো। যেমন মনে করো ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি, ইলেকট্রন নিয়েই নেওয়া, কিন্তু নেগেটিভিটি মানে কিন্তু ইলেকট্রন নিয়ে নেয় না, ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন বেশি, ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন বেশি। সুতরাং ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু ইলেকট্রন দেওয়া নেওয়া কিছুই না, সেটা হলো একটা রিলেটিভ অ্যাট্রাকশন, যে আমার অ্যাট্রাকশন বেশি তোমার অ্যাট্রাকশন কম, এইরকম। ঠিক ইন্ডাকটিভ এফেক্টটাও অনেকটা সেরকম, ঠিক আছে? যে যদি এমন হয় যে তোমার এই এই এদের মধ্যে যে বন্ডিংটা, ঠিক আছে, বন্ডিংটা আছে, এখন এই এই তোমার ইলেকট্রনের নিয়ম কি জানো, ইলেকট্রন ধর্ম কি? ইলেকট্রনের ধর্ম হইতেছে যে সব ইলেকট্রন সব সময় কি করে, সবার মধ্যে মুভ করে, সবার মধ্যে মুভ করে। এই যে জি থেকে বেনজিন হয়ে জি, বেনজিন হয়ে জি, বেনজিন হয়ে জি, সবসময় মুভ করতে থাকে। এখন যদি এমন হয় যে ইলেকট্রনটা প্রতি অ্যাট্রাকশনটা কার বেশি, তোমার হচ্ছে গিয়ে বেনজিনের বেশি অ্যাট্রাকশন বেশি, এটা হলো ইলেকট্রন দেওয়া নেওয়া, আর এটা হচ্ছে অ্যাট্রাকশন বেনজিনের বেশি, তাহলে এটা হলো পজিটিভ ইন্ডাকশন। আর যদি অ্যাট্রাকশনটা হয় তোমার গ্রুপের বেশি, তাহলে সেটা হবে নেগেটিভ ইন্ডাকশন। তাহলে পজিটিভ ইন্ডাকশন আর নেগেটিভ ইন্ডাকশন ওভার হিয়ার। তাহলে তোমার যারা অ্যাক্টিভিটি, তার মানে তুমি বললা কি যে মিথাইলের প্রেজেন্সে মেসোমারিক এফেক্ট পজিটিভ, ইন্ডাকটিভ এফেক্ট পজিটিভ, সেই কারণে এটা রিং অ্যাক্টিভিটিং গ্রুপ। আর এটাতে মেসোমারিক এফেক্ট নেগেটিভ, ইন্ডাকটিভ এফেক্ট নেগেটিভ, এই জন্য এটা রিঅ্যাক্টিভিটিং গ্রুপ। আর এটার সাথে অ্যাক্টিভিটিং গ্রুপ থাকাতে এটা মোর রিঅ্যাক্টিভ, এটাতে ডিঅ্যাক্টিভিটিং গ্রুপ থাকাতে এটা লেস রিঅ্যাক্টিভ। আর বেনজিন কি সিম্পলি তার মাঝামাঝি। ওকে, এইবার আসো এই অ্যান্সারের মেইন বা এই অ্যান্সারের ডিউটিটা কি, অথবা এই অ্যান্সারটা আসলে টিচাররা কোনটা দেখে মার্কিংটা করে। এগুলোর রেফারেন্স কিন্তু টিচার মার্কিং করে, এগুলো পয়েন্ট বা রেফারেন্স। কিন্তু মেসোমারিক এফেক্টের মেসোমারিক এফেক্ট যেটা আছে এখানে, হ্যাঁ, মেসোমারিক এফেক্টটাকে তখন রেজোনেন্স দিয়ে দেখাইতে হয়। মেসোমারিক এফেক্টকে কি করতে হয়, রেজোনেন্স দিয়ে দেখাইতে হয়। তোমাদের যদি রেজোনেন্স নিয়ে তো এখন এতটা সময় আমি দিতে পারবো না, ওকে, রেজোনেন্স দিয়ে সেটা দেখাইতে হয়। একটা হলো নাইট্রোবেনজিনের রেজোনেন্স দেখাইতে হবে, এর রেজোনেন্স দেখাইতে হবে, বেনজিনে কিন্তু রেজোনেন্স দেখানোর সুযোগ নাই। ওকে, তাহলে রেজোনেন্সটা আমি একটু কুইকার সিস্টেমে দেখাই দেই। ওকে, একটু কুইকলি দেখাচ্ছি যে তোমার একটু জাস্ট ইন ফ্রন্ট অফ ইউ, এটা একটু রইলো আর কি, আর কিছু না। ওকে, এইটা হচ্ছে নাইট্রোবেনজিনটা, এটা হচ্ছে নাইট্রোবেনজিন। ওকে, আমি একটু কুইকলি দেখাচ্ছি, তোমরা জাস্ট রিকল করার চেষ্টা করতেছো, আর কিছু না। আমি এটা বুঝানোর মতো এখন ইনাফ টাইম নাই, শুধু চোখের সামনে দেখানো। শুধু চোখের সামনে দেখানো যে রেজোনেন্সটা কি। ক্লাসের দিকে দেখছো, প্রত্যেকবার ক্লাসের দিকে লেকচার চলে আসতেছে। ও, এই ক্লাসের দিকে চলে গেল, হ্যাঁ, বন্ড বন্ড বন্ড, তখন আর এদিকে ডাবল বন্ড থাকবে না, শেষে সিঙ্গেল বন্ড অক্সিজেন মানে নাইট্রো আগের অবস্থায় চলে আসবে। 1 2 3 4 5, এইটা হচ্ছে রেজোনেন্স, এটা হচ্ছে রেজোনেন্স। ওকে, তোমাদের চোখের সামনে রইলো এটা একটা, আমি বলতে গেলে তোমাদের একটা এটা হলো একটা উইকনেস যে রেজোনেন্সটা আমি দেখেছি। ওকে, এই এটা তোমার চোখের সামনে রইলো, তুমি তোমার মতো করে একটা স্ট্র্যাটেজি বের করবা যে কিভাবে মনে রাখবা। অর্থ পজিশন পজিটিভ, প্যারা পজিশন পজিটিভ, অর্থ পজিশন পজিটিভ। আচ্ছা, মিথাইল বেনজিনের সময় আবার অল্টারনেটিভ ডাবল বন্ড, অল্টারনেটিভ ডাবল বন্ড। মিথাইলের কার্বনের হাইড্রোজেন তিনটা, এই যে তিনটা। ওকে, আচ্ছা, এটা আর একটু নিচের থেকে দেখাই, ওই দুইটা বেশি কাছাকাছি হয়ে গেছে। এই হলো কার্বন, হাইড্রোজেন, 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 এই অল্টারনেটিভ ডাবল বন্ড, অল্টারনেটিভ ডাবল বন্ড। ওকে, তো একটু কুইক দেখাচ্ছি। এবার এই যে রিং এর দিকে ইলেকট্রন আসবে, এবার এবার যেমন বেড়ে গেছে, এবার কিন্তু আসছে, দেখো এই এফেক্টের কথাই আমি তখন বলছিলাম। এই আবার ডাবল বন্ড টি, CH3 এখন লেখা যায়,
এইখানে প্লাস এখানে মাইনাস, আগেরটা ছিল বাইরে মাইনাস ভিতরে প্লাস, এবার ভিতরে মাইনাস বাইরে প্লাস। এটা এটা থাকলো না, এটা আর এইটা। ওকে, এই অবস্থায় তারপরে আবার এই মাইনাস, মাইনাস মানে মাইনাস থেকে ইলেকট্রন আরো এদিকে আসবে, ঠিক আছে? মাইনাসের উল্টা দিকে ইলেকট্রন আর প্লাসের দিকে ইলেকট্রন। ডাবল বন্ড CH3 প্লাস এই বন্ড, এইখানে এবার মাইনাস এই বন্ড। আচ্ছা, এই মাইনাসের থেকে উল্টা দিকে এই এই বন্ড, এখানে এটা ফর্ম করবে, মাইনাস চলে যাবে অর্থে ডাবল বন্ড CH3 প্লাস এই যে মাইনাস, মাইনাস থেকে উল্টা দিকে এই আবার সিঙ্গেল বন্ডে ফিরে আসবে, CH3 আগের অবস্থায় চলে আসবে, এই বন্ড এই বন্ড এই বন্ড, অল্টারনেটিভ ডাবল বন্ড আবার। এই হচ্ছে রেজোনেন্স দুইটা তোমাদের সামনে স্যার শো করা। বলো স্যার নাইট্রো 4 নাম্বার ইয়েতে স্ট্রাকচারে ওই অ্যারোটা নাইট্রোজেন থেকে যাবে না, মানে নাইট্রোজেনের আরে, হ্যাঁ হ্যাঁ, মানে ওটা তুমি শেষ করো আর কি। আমি যে প্রত্যেকটাতে সিঙ্গেল অ্যারো দেখাইছি তো, এই জন্য আর ডাবল অ্যারো দিয়ে কনফিউজ করি নাই, কথা বুঝো নাই? না না স্যার আমি ওটা বলি নাই, ওই যে ওই ফিগারের অ্যারোটা মানে ডাবল বন্ড তো লাস্ট ডাবল বন্ড নাইট্রোজেনের ডাবল বন্ডটা পজিটিভে যাবে না, মানে আপনি যে অ্যারো দেখাইলেন না যে ডাবল বন্ডটা চেঞ্জ হয়েছে কনফিগার, সেইটা যাচ্ছে প্লাসে, মানে ও উল্টা ও হয়ে ও গেছে। ও ও ও ও ও ও, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড পয়েন্ট। আরে আল্লাহ, তাই তো, হ্যাঁ এইবার ঠিক আছে, ভেরি গুড। তাহলে তোমার হচ্ছে এইভাবে আর কি, হ্যাঁ, প্লাসের দিকে মানে এই যে ডাবল বন্ড প্লাসের দিকে ইলেকট্রন, এই ডাবল বন্ড থেকে প্লাসের দিকে ইলেকট্রন, তাহলে ওর ডাবল বন্ড থেকে প্লাসের দিকে ইলেকট্রন, এটা তো পরে ফর্ম করছে, আমি এটা ভাঙবো কেন, ঠিক না? ওইটা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর সবকিছু ঠিক আছে, ওকে। তাহলে দেখছো, মানে মানে ইয়ে থাকলে, অবজারভেশন থাকলে বোঝা যায় যে ঠিক বা ভুলটা ধরা যায় আর কি। ওকে, তো এই হচ্ছে রেজোনেন্স আর কি। তুমি যখন ওই যে যে ডেসক্রিপশনটা দিছো, সেই ডেসক্রিপশন বা সেই রেফারেন্স যেটা, ওই রেফারেন্সটা দেওয়ার পরে, ওই রেফারেন্সটা দেওয়ার পরে এটা শো করবা। এই শো করলেই দেন তোমার হচ্ছে গিয়া অ্যান্সারটা আমরা এক্সপেক্ট করে নিব। তো একটু কমপ্লেক্স লাগবে, কিছু করার নাই। এখন যারা পরীক্ষা দিবে 2020 তে পরীক্ষা দিতে পারতেছে না, হয়তো হ্যাং হয়ে আছে, তারাও তো এখন পর্যন্ত মনে করো অর্গানিকের ব্যাপারে অনেকটাই তোমার হচ্ছে ইয়ে না, তৈরি না, বা পরীক্ষার দিনে শুধু পরীক্ষার সময় কেমনে যেন পারে, হয়তো ঐশ্বরিক একটা ক্ষমতা চলে আসে, তার আগ পর্যন্ত মনে হয় যেন কিছু পারেই না, তারপরেও চেষ্টা করে যাইতে হয় আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে রেজোনেন্সটা না। ফোন নম্বর গেল। আচ্ছা, তাহলে রিঅ্যাক্টিভিটি অফ অ্যারোমেটিক কম্পাউন্ড, দেন 5 নাম্বার। ওকে, আচ্ছা 5 নাম্বারে কি ছিল? অ্যালডিহাইড ভার্সাস কিটোন। হ্যাঁ, আচ্ছা এবারে ওইটাও রিঅ্যাক্টিভিটি। রিঅ্যাক্টিভিটি আমি এভাবে লিখি, অ্যালডিহাইড ভার্সাস কিটোন, অ্যালডিহাইড ভার্সাস কিটোন রিঅ্যাক্টিভিটি, তবে সেটা হচ্ছে কি অ্যালডিহাইড ভার্সাস কিটোন। ওকে, অ্যালডিহাইড ভার্সাস কিটোন। আচ্ছা, আমরা তাহলে একটু নোটিস করি। ওকে, এবং আমি তোমাদেরকে বলি যে এই 8টার কোনোটাকে যদি আমি একটা 1% বলবো না যে কম ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট, মানে এমনটা আমার বলার কোনো সুযোগই নাই। মানে প্রত্যেকটাকেই যদি ইম্পর্টেন্টের ক্যাটাগরিতে ফেলি, আমি কোনোটাকেই মানে চিন্তা করতে পারি না যে এটা একটু কম এটা একটু বেশি। এত ইম্পর্টেন্ট টপিক অর্গানিক, এত টু দা পয়েন্টে এই পয়েন্টগুলো আজকে তোমাদের সামনে নিয়ে আসতাম আমি। সেটা হচ্ছে অ্যালডিহাইড ভার্সাস কিটোনের রিঅ্যাক্টিভিটি। এবার হ্যাঁ, আচ্ছা, অ্যালডিহাইড ভার্সাস কিটোনের রিঅ্যাক্টিভিটি আমরা ডিরেক্ট এক্সাম্পলে, একটা কি জানো, ফার্স্ট মেম্বার অফ অ্যালডিহাইড ফরমালডিহাইড, সেকেন্ড মেম্বার অফ অ্যালডিহাইড অ্যাসিটালডিহাইড, আর কিটোনের একটা মেম্বার CH3COCH3। আচ্ছা, তাহলে তোমার কি হয়েছে, হয় এই ইন বিটুইন কোশ্চেন করে, নয় এই ইন বিটুইন কোশ্চেন করে, নয়তো এই ইন বিটুইন কোশ্চেন করতে পারে, আর নয়তো তিনটার মধ্যে কোশ্চেন হতে পারে, ঠিক না? তার মানে হচ্ছে যদি দুইটা নেয়, তাহলে দুইটা অ্যালডিহাইড হতে পারে, একটা অ্যালডিহাইড একটা কিটোন হতে পারে, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে তিনটার মধ্যেই। আমরা তিনটার মধ্যে জানলে আমরা যে কোনোটা আসলে দিতে পারবো। রিঅ্যাক্টিভিটি অ্যালডিহাইড ভার্সাস কিটোন, দ্যাট মিন্স এই হচ্ছে রিঅ্যাক্টিভিটি। আর মজার ব্যাপার, এইটা হলো রিঅ্যাক্টিভিটি অর্ডার। এরকম অর্ডার থাকলে ভালোই লাগে, ভেজাল নাই, ঠিক আছে? তাহলে
মিথানেল হাইয়েস্ট রিঅ্যাক্টিভ, তারপরে হচ্ছে ইথানেল, এন্ড শেষে হচ্ছে গিয়া কিটোন হুইচ ইজ প্রোপানন। ওকে, এই দিস ইজ দ্য রিঅ্যাক্টিভিটি অর্ডার। অ্যালডিহাইড আর কিটোনের এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার। তাহলে এই বিটুইন হলে কি হইতো, এটা মোর রিঅ্যাক্টিভ, এটা লেস রিঅ্যাক্টিভ। এই বিটুইন হলে কি হইতো, এটা মোর রিঅ্যাক্টিভ, এটা লেস রিঅ্যাক্টিভ। এই বিটুইন হলে কি হইতো, এটা মোর রিঅ্যাক্টিভ, এটা লেস রিঅ্যাক্টিভ। সিম্পল। ওকে, এখন ওই যে নোট রাখতে হয়, সেই নোটটা কি, অ্যালডিহাইড and ketone are given nucleophilic addition. তোমার কাছে তো আমি সবার আগে এটা জানতে চাইবো, রিঅ্যাক্টিভিটি পরে তোমার কাছে আগে জানতে চাইবো যে এরা কি ধরনের রিঅ্যাকশন দেয়। ওকে, এদের অ্যাটিটিউডটা তো আগে জানতে হবে, এদের অ্যাটিটিউড জানতে হবে আগে, তারপরে সে রিঅ্যাক্টিভিটি। তাহলে অ্যালডিহাইড আর কিটোন কি ধরনের রিঅ্যাকশন দেয়, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যালডিহাইড আর কিটোন কি ধরনের রিঅ্যাকশন দেয়, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। এখন এই নিউক্লিওফিলিক অ্যাডিশনে এটা মোর রিঅ্যাক্টিভ, দেন এটা, দেন ওটা, এরকম আর কি। ওকে, তো এখন এখানে আসলে ফ্যাক্টর বিহাইন্ড কি, ফ্যাক্টর বিহাইন্ড হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডাকটিভ এফেক্ট। ফ্যাক্টর বিহাইন্ড হচ্ছে একটা ইন্ডাকটিভ এফেক্ট, আর একটা আসবে সেটা হলো স্টেরিক এফেক্ট। আগে ইন্ডাকটিভ এফেক্ট বুঝতে নেই। তাহলে একটা ফ্যাক্টরকে ইন্ডাকটিভ এফেক্ট, খুব ইজি, শুধু একটু বুঝতে লিখতে পারলেই চলে। একটা ইন্ডাকটিভ এফেক্ট, আচ্ছা, এই হলো কার্বনাইল কার্বন, দুইটা হাইড্রোজেন। এই হলো কার্বনাইল কার্বন, একটা মিথাইল, একটা হাইড্রোজেন। এই হলো কার্বনাইল কার্বন, দুইটাই মিথাইল। ওকে, এইটা মিথানেল, ইথানেল, প্রোপানন। ইন্ডাকটিভ ইফেক্ট, এই দিকে তাকাও, ইন্ডাকটিভ ইফেক্ট। আচ্ছা, কি বলবা তুমি জানো, যে কার্বনাইল কার্বন হলো পোলার, এটা নেগেটিভ, এটা পজিটিভ। কার্বনাইল কার্বন স্পন্টেনিয়াসলি পোলার। কার্বনাইল গ্রুপ যেটা, কার্বনাইল যে গ্রুপটা, এই গ্রুপটা স্পন্টেনিয়াসলি পোলার। ঠিক আছে, একে অর্ডার দেওয়া লাগে না যে তুমি পোলার হও, এটা স্পন্টেনিয়াসলি পোলার। তাহলে কার্বনাইল যে গ্রুপটা সেটা স্পন্টেনিয়াসলি পোলার, পোলার ফর্মে থাকে। আর পোলার ফর্মে থাকার কারণে তখন এই যে কার্বনাইল কার্বনটা, সেন্ট্রাল কার্বনটা, এইটার প্রতি কার অ্যাট্রাকশন কাজ করে, নিউক্লিওফাইলের। নিউক্লিওফাইল কারা, যারা নেগেটিভ, নিউক্লিওফাইলের অ্যাট্রাকশন কাজ করে। ফর এক্সাম্পল, নিউক্লিওফাইলকে জেড মাইনাস দিয়ে বোঝায়। তাইলে এখন এই জেড মাইনাস অ্যাট্রাক্ট দিস কার্বন, জেড মাইনাস অ্যাট্রাক্ট দিস কার্বন, অলসো জেড মাইনাস অ্যাট্রাক্ট দিস কার্বন, তাই তো? তাইলে যেহেতু ডাবল বন্ড আছে, এডিশন দিবে। যেহেতু কার্বন অক্সিজেন ডাবল বন্ড, তাহলে কি দিচ্ছে, এডিশন দিবে। কার্বনাইল গ্রুপে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, তাহলে এই কারণে কি দিবে, এডিশন দিবে। এডিশনটা কোন টাইপের এডিশন, নিউক্লিওফিলিক এডিশন। কেন, কারণ অ্যাটমটা কে নিছে, নিউক্লিওফাইল। অ্যাটমটা কে নিছে, নিউক্লিওফাইল, এই কারণে এটা নিউক্লিওফিলিক এডিশন। এডিশন, নিউক্লিওফিলিক এডিশন, এডিশন, নিউক্লিওফিলিক এডিশন। তো এই নিউক্লিওফিলিক এডিশনটা কোনটা আগে দিবে, এ আগে দিবে, তারপরে ও দিবে, এবং সবশেষে এ দিবে। এই অ্যাটিটিউডটা কেন, সেটাই তো কথাটা। বর্ডার দেই যেন ইয়ে না হয়, ঝামেলা না হয়। হ্যাঁ, এটা কেন, খুব সিম্পল। মিথাইল গ্রুপ যেটা, মিথাইল গ্রুপরা পজিটিভ ইন্ডাকশন দেয়। মিথাইল গ্রুপরা কি দেয়, ইলেকট্রন ডোনেট করে, তোমরা জানো। মিথাইল গ্রুপ যদি কারোর সাথে অ্যাটাচ থাকে, তাহলে মিথাইল গ্রুপ ইলেকট্রন সাপ্লাই দেয়। অ্যালকাইল গ্রুপ মানে ইলেকট্রন সাপ্লাই দেয়, তাহলে এই অ্যালকাইল ইলেকট্রন সাপ্লাই দেয়। একে কি কেউ সাপ্লাই দিচ্ছে, না। এর কি কেউ ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে, না। ওরে কি দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে, একটা অ্যালকাইল। ওরে কি দিচ্ছে, দুইটা অ্যালকাইল দিচ্ছে তো। তাহলে আস্তে আস্তে তোমার কি হচ্ছে, ইলেকট্রন সাপ্লাইটা এই কার্বনের দিকে বাড়তেছে না, তার অ্যাটাচ গ্রুপের থেকে, অথবা মিথাইল গ্রুপের কারণে। তাহলে মিথাইল গ্রুপ যত বাড়তেছে, এই কার্বনের দিকে মিথাইল গ্রুপ ইলেকট্রন কি করতেছে, সাপ্লাই দিতেছে। সাপ্লাই দিলে কি হয়, সাপ্লাই দিলে এই পজিটিভিটি কমে যায়। সাপ্লাই দিলে এর পজিটিভিটিটা ডিক্রিজ হয়, এর পজিটিভ চার্জটা ডিক্রিজ হয়ে যায়। তাহলে এর পজিটিভ চার্জ যদি ডিক্রিজ হয়ে যায়, তাহলে যে নেগেটিভ আসবে তার আসার যে টেন্ডেন্সিটা, সেটা কমতে থাকবে না। যে নেগেটিভ, সে কোন দিকে আসবে, যে দিকটা যত ব্রাইট, যে দিকটা যত বেশি পজিটিভ, সে তত সেই দিকে আসবে। তাহলে একে যেহেতু কেউ ইনফ্লুয়েন্সই করে নাই, তাহলে এইটাই হাইয়েস্ট পজিটিভ। এটা কিছুটা ইনফ্লুয়েন্স, এটা সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স। তাহলে আস্তে আস্তে অ্যাট্রাকশনটা কি হয়ে যাবে, কমে যাবে। আর অ্যাট্রাকশন যত কমতেছে, রিঅ্যাক্টিভিটিও কমবে। এটি এক্সপ্লেন করলাম ইন্ডাকটিভ এফেক্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে, আমি এই জায়গাটা একটু রেখে দিচ্ছি, হ্যাঁ, এটা মোছার দরকার হবে না, শুধু এফেক্টের নামটা চেঞ্জ করে দিচ্ছি। এফেক্টের নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এফেক্ট, সেকেন্ড যে এফেক্টটা,
সেটার নাম হলো স্টেরিক এফেক্ট। ওটার নাম হচ্ছে স্টেরিক এফেক্ট। আচ্ছা, স্টেরিক এফেক্ট আরো সোজা বোঝা যায়। স্টেরিক এফেক্ট কি? স্টেরিক হিন্ড্রেন্স বলে, স্পেস হিন্ড্রেন্স। স্পেস হিন্ড্রেন্স স্টেরিক এফেক্ট হলো বিকজ অফ স্পেস হিন্ড্রেন্স। আচ্ছা, এখানে স্পেস হিন্ড্রেন্স আছে? কোনো স্পেস হিন্ড্রেন্সই নাই, কারণ দুইটা ছোট ছোট অ্যাটম হাইড্রোজেন। তো এখানে কি নাই? কোনো হিন্ড্রেন্স নাই, কোনো বাধা নাই। এখানে বাধা নাই। এখানে কি আছে? একটু মিথাইল আছে, একটু বাধা আছে। এখানে দুইটা মিথাইল আছে, বাধা আরো বেশি। তাহলে স্টেরিক এফেক্ট কি হচ্ছে? বেশি বেশি এখান থেকে এখানে বেশি অ্যাক্টিভ, ওটা থেকে ওটাতে আরো বেশি অ্যাক্টিভ। স্টেরিক এফেক্ট, স্টেরিক এফেক্ট যত বাড়তেছে, স্টেরিক এফেক্টে বাড়তেছে, স্পেস হিন্ড্রেন্স বাড়তেছে, যার জন্য এই নিউক্লিওফাইলের অসুবিধা বাড়তেছে না। অসুবিধা বাড়লে কেন অ্যাটাক করতে যাবে? ঠিক না? তাইলে এটা সহজে অ্যাট্রাক্টেড হবে, তারপর এটা, তারপর এটা। তাহলে কি দাঁড়ালো? আগের মতোই, এটা আগে রিঅ্যাকশন দিবে, তারপরে তারপর কি দিয়ে বুঝাইছো? স্টেরিক এফেক্ট। তো তিনটার মধ্যে দেখ আর দুইটার মধ্যে দেখ, এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট, এফেক্ট, স্টেরিক এফেক্ট, রিমেম্বার। হ্যাঁ, 5 নাম্বার গেল। 6 নাম্বার। আচ্ছা, সেটা হলো কি ছিল? কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড বিনায়াল নিউক্লিওফিলিক অ্যাডিশন। কার্বক্সিলিক অ্যাসিড ডিনায়াল নিউক্লিওফিলিক অ্যাডিশন। তার মানে কার্বক্সিলিক অ্যাসিড নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না। কার্বক্সিলিক অ্যাসিড নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না। সেই এক্সপ্লেনেশনটা চাইতেছে তোমার কাছে। দেখো, আর সি ও, আচ্ছা এইভাবে না, আর সি ও ও এইচ, এ হলো কার্বক্সিল গ্রুপ। সিম্পলি কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিল গ্রুপ। আচ্ছা, ফার্স্ট অফ অল এই কোশ্চেনটা আসলো কেন? নিউক্লিওফিলিক অ্যাডিশনের কথাটা এখানে আসলোই বা কেন? নিউক্লিওফিলিক অ্যাডিশন এখানে রিলেভেন্ট কি করে হইলো? কারণটা কি? এই যে এটা কি গ্রুপ? শুধু এই সার্কেলের ভিতরে যদি চিন্তা করি, তাহলে এটা কার্বনাইল গ্রুপ। অনলি সার্কেল পার্টটুকু দেখলে কিন্তু এটা কার্বনাইল গ্রুপ, উইচ বিলং অ্যালডিহাইড এন্ড কিটোন, উইচ বিলঙ্গিং অ্যালডিহাইড এন্ড কিটোন, যেটা অ্যালডিহাইড কিটোনের কাছে থাকে। আর জাস্ট ফিউ মিনিটস ব্যাক কি দেখে আসছো? অ্যালডিহাইড আর কিটোনরা কি দেয়? নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়। তাইলে এর কাছেও তো নিউক্লিওফিলিক অ্যাডিশন দেওয়ার মতো অপশন ছিল, কিন্তু দিল না কেন বা দেয় না কেন? সেই কোশ্চেনটাই তো তোমাকে করা হয়েছে, এটা তো আগে ফিল করতে হবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না, কি করে? ডিনাই করে। কেন ডিনাই করে? দেয় না বা দিতে চায় না কেন, সেটাই একটু আসতেছি আমরা। ঠিক আছে, অ্যান্সার খুবই সিম্পল। অ্যান্সারটা সিম্পল। এমন না যে এটা নেগেটিভ এটা পজিটিভ হয়ে থাকে না, তা থাকে। কার্বনাইল মানেই পোলার, এন্ড এই পোলারিটির কারণে অক্সিজেন নেগেটিভ আর কার্বন হয় পজিটিভ, তাই হয়। এখন তার অপেক্ষা ছিল যে তার কাছে নিউক্লিওফাইল কখন আসবে, বা নিউক্লিওফাইলেরও তার দিকে অ্যাপ্রোচ করার কথা ছিল, কিন্তু এই নিউক্লিওফাইল তার দিকে অ্যাপ্রোচ করবে না, মানে এই ঘটনাটা এখানে হবে না। না হওয়ার কারণটা হচ্ছে এই কার্বনের পাশে যে একজন বসে আছে সে তো নিজেই নিউক্লিওফাইল। এই যে কার্বনের পাশে যে ওয়েস্টটা বসে আছে, যেটা অ্যালডিহাইড কিটোনের সময় ছিল না, অ্যালডিহাইড আর কিটোনের পাশে তো এরকম ওয়েস্ট গ্রুপ ছিল না। তোমরা নিউক্লিওফাইল চেনো তো? নিউক্লিওফাইল হলো সিএল মাইনাস, নিউক্লিওফাইল ওয়েস্ট মাইনাস, নিউক্লিওফাইল সিএন মাইনাস, এরা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে তার সাথে তো ওয়েস্ট গ্রুপ অ্যাটাচ, ওয়েস্ট গ্রুপ থেকেই তো ইলেকট্রন সাপ্লাই দিবে, ওয়েস্ট গ্রুপই তো ইলেকট্রন সাপ্লাই দিবে। তাইলে তার কাছে কি আর মানে মানে আউটার কোন নিউক্লিওফাইলের দরকার আছে? বা সে আসার সুযোগই পাবে না। তার আগেই তো কি হয়ে যাবে, এই কাছ থেকে ইলেকট্রন নিয়ে সে নিউট্রাল হয়ে যাবে। ওকে, তো এই ওয়েস্ট গ্রুপ থাকার কারণে এমনটা হয় যে সে নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয় না। কারণ ওয়েস্ট গ্রুপ যখন তার দিকে চলে আসে, ইলেকট্রনটা যখন তার দিকে চলে আসে, তখন আর নিউক্লিওফাইলের প্রতি তার কোনো অ্যাট্রাকশন থাকে না, আউটার নিউক্লিওফাইলের প্রতি কোনো অ্যাট্রাকশন থাকে না। ওকে, তবে যেটা হয় সেটা কি হয়? সেটা হলো ইলেকট্রন যখন সে তাকে সাপ্লাই দেয়, তখন যেটা ঘটে, এই আর এর সাথে এখানে ছিল ডাবল বন্ড না, ওটা হয়ে যায় সিঙ্গেল বন্ড, অক্সিজেন হয়ে যায় নেগেটিভ। আচ্ছা, আর এখানে যে সিঙ্গেল বন্ড ওটা হয়ে যায় হলো ডাবল বন্ড। আচ্ছা, ডাবল বন্ড হওয়ার পরে অক্সিজেনের অক্সিজেন যে ইলেকট্রন দিল, তাকে দিয়ে ডাবল বন্ড হইলো, কিন্তু অক্সিজেন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? কিন্তু অক্সিজেন এমন একটা ভদ্রলোক, সে কি আর প্লাস হয়ে থাকবে? প্লাসটা তো আসলে তার কাছে থাকবে না, প্লাসটা কারে দিয়ে দিবে সে, যে
H+ কে দিবে, যার জন্য অ্যাট লাস্ট কি চলে যাবে, H+ চলে যাবে। H+ চলে গেলে দেন এখান থেকে কি রিলিজ হইলো, প্রোটন রিলিজ হইলো। আর যারা অ্যাসিড তারা কি করে, প্রোটন রিলিজ করে। অ্যাসিড যারা তারা কি করে, প্রোটন রিলিজ করে। তার মানে ইনস্টিড অফ গিভিং নিউক্লিওফিলিক অ্যাডিশন, কি করে তারা, প্রোটন ডোনেট করে and they behave like acid. Simple. Okay, answer done. 6 number 7 হচ্ছে বেসিসিটি অফ অ্যামিন। বেসিসিটি অফ অ্যামিন, অ্যামিনের বেসিসিটি। So it is also very important, huh? আচ্ছা, অ্যামিনের বেসিসিটি ডিরেক্ট প্রাইমারি অ্যামিন RNH2, সেকেন্ডারি অ্যামিন R2NH, টারশিয়ারি অ্যামিন RCN, আরেকটা আছে হলো অ্যারোমেটিক অ্যামিন। এই হচ্ছে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন। ওকে, তাহলে বেসিসিটি অফ অ্যামিন মানে হলো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, আর হলো অ্যারোমেটিক। অ্যারোমেটিক। এবার কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান ইজ মোর বেসিক, হুইচ ওয়ান ইজ মোস্ট বেসিক। মোর বেসিক মানে দুইজনের মধ্যে কে, আর মোস্ট বেসিক সবার মধ্যে কে। তাহলে বেসিসিটি অফ অ্যামিন বুঝতে তোমরা এখন চেষ্টা করতেছো। হ্যাঁ, খুব সিম্পল এক্সপ্লেনেশন। নাইট্রোজেনের কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে, নাইট্রোজেনের কাছে কি থাকে, লোন পেয়ার ইলেকট্রন, এন্ড দিস ইজ হোয়াই তারা প্রোটন অ্যাকসেপ্ট করে। অ্যামিনের কাছে, অ্যামিনের নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে, লোন পেয়ার ইলেকট্রন থাকায় এরা কি করতে পারে, প্রোটন অ্যাকসেপ্ট করে। আর যারা প্রোটন অ্যাকসেপ্ট করে তারা কি, যারা প্রোটন অ্যাকসেপ্ট করে, প্রোটন, তো যারা প্রোটন অ্যাকসেপ্ট করে তারা প্রোটন অ্যাকসেপ্টর, মানে কি বেসিক, বেস বা বেসিক। তাহলে এরা সবাই বেসিক, কিন্তু বেসিসিটি হলো স্ট্রেংথ, বেসিসিটি হলো স্ট্রেংথ। কার স্ট্রেংথ বেশি, তার স্ট্রেংথ বেশি। আচ্ছা, এখন স্ট্রেংথ ফ্যাক্টর কে, এখানে স্ট্রেংথ কম বা বেশি এর ফ্যাক্টর কে, অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ বা ফিনাইল গ্রুপ, ঠিক না? এদের বেসিসিটি বাড়বে বা কমবে সেটার জন্য দায়ী কে হবে, অ্যালকাইল গ্রুপ। অ্যালডিহাইড কিটোনের রিঅ্যাক্টিভিটি বাড়ছে না কমছে, তার জন্য কে দায়ী ছিল, অ্যালকাইল গ্রুপ। তো ওভারঅল অ্যালকাইল গ্রুপ হচ্ছে রেসপন্সিবল। তাহলে দেখো, অ্যালকাইল গ্রুপে আমরা তো জানছি যে ইলেকট্রন সাপ্লাই দেয়। অ্যালকাইল গ্রুপের নেচার হচ্ছে ইলেকট্রন সাপ্লাই দেয়, ইলেকট্রন সাপ্লাই দেয়। কিন্তু এইবার সাপ্লাই দিলে কিন্তু তার ফরে যায়, তার ফরে যায় কিভাবে, কারণ ইলেকট্রন যদি সাপ্লাই দেয় তাহলে তার ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ হয়। ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ হলে তার অ্যাবিলিটিটা বাড়ে, প্রোটন নেয়ার অ্যাবিলিটি বাড়ে। অর্থাৎ তার তো ইলেকট্রন আছেই, আরো যদি তাকে কেউ ইলেকট্রন সাপ্লাই দেয় তাহলে তার প্রোটন নেয়ার অ্যাবিলিটিটা বাড়লো। তাহলে অ্যালকাইল কি করলো, অ্যাবিলিটি বাড়ায়। তো অ্যালকাইল যদি অ্যাবিলিটি বাড়ায়, এর তো একটা অ্যালকাইল, ওর তো দুইটা অ্যালকাইল, তাহলে তার অ্যাবিলিটি আরো বেশি। তো ওর যদি অ্যাবিলিটি বেশি হয় তাহলে এটার থেকে এটা মোর বেসিক, নো ডাউট। তাহলে দাঁড়ালো কি, যে প্রাইমারি চাইতে সেকেন্ডারিটা কি মোর বেসিক। তাহলে ওইভাবে কন্টিনিউ টারশিয়ারি হওয়ার কথা ছিল কি, মানে একটা অ্যালকাইল থেকে দুইটা অ্যালকাইলের বেসিসিটি বেশি, তিনটা অ্যালকাইল মানে কি এটা আরো বেসিসিটি বেশি হওয়ার কথা ছিল। বাট এটার পজিশন হচ্ছে প্রাইমারি চাইতেও এটা উইকার। টারশিয়ারি অ্যামিন যেটা, টারশিয়ারি অ্যামিন ওটা সেকেন্ডারি থেকে তো উইক, উপরন্তু এটা প্রাইমারি থেকে উইক। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে যে যে এর কাছে তিনটা অ্যালকাইল আছে, ইনস্পাইট অফ দিস, তিনটা অ্যালকাইল আছে, ইনস্পাইট অফ দিস এটা উইক অ্যামং দ্যাম, তাদের মধ্যে। তো এটার রিজনটা হচ্ছে যেখানে তিনটা অ্যালকাইল থাকলেও নাইট্রোজেনকে তিনটা অ্যালকাইল এমন ভাবে কভার করে রাখে, এই যে এমন ভাবে কভার করে ফেলে, যে কারণে তার পক্ষে প্রোটন নেওয়াটা আর সহজ হয় না। অ্যাবিলিটি নিয়ে কোনো কোশ্চেন নাই, এখানে অ্যাবিলিটি নিয়ে সমস্যা হয় নাই, সমস্যাটা হয়েছে যে নাইট্রোজেন তিনটা অ্যালকাইল দিয়ে সারাউন্ডেড হয়ে যায়, কাভার্ড হয়ে যায়। এই কাভার হওয়ার কারণে তখন তার অ্যাবিলিটি থাকা সত্ত্বেও তার পক্ষে প্রোটন নেওয়াটা সহজ হয় না, যার জন্য এটা বেসিসিটিটা কম। এই হচ্ছে এই তিনজনের মধ্যে। এবার অ্যারোমেটিক অ্যামিনের জায়গায় কি দাঁড়ালো, অ্যারোমেটিক অ্যামিনের তো নেচার উল্টো সে বেনজিনকে ইলেকট্রন দেয়। অ্যারোমেটিক অ্যামিন এরা তো তাও ইলেকট্রন দিয়ে সাপোর্ট দিচ্ছে, আর ও উল্টো কাজ করে, অর্থাৎ নাইট্রোজেনের ইলেকট্রন বেনজিনের দিকে চলে আসে, উল্টা অপোজিট ফেনোমেনা। তাহলে সেখানে তো এর ডেনসিটি আর কমে গেল, এর ডেনসিটি আর কমে গেল। তাহলে ডেনসিটি যদি কমে যায় তাহলে সবচেয়ে কম হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। তাহলে সবচেয়ে কম হলো কে, উইক
উইকেস্ট কে হলো, সেটা অ্যারোমেটিক অ্যামিন। কারণ অ্যারোমেটিক অ্যামিনে অ্যামিনো গ্রুপ থেকে ইলেকট্রন বেনজিনের দিকে চলে যায়, যার কারণে নাইট্রোজেনের তখন ইলেকট্রন ডেফিসিয়েন্সি বা ইলেকট্রন ডেনসিটি কমে যায়, আর তার নিজের ইলেকট্রনই তো কমে গেল। কেউ তো সাপোর্ট দিবই না, তার উপর নিজেরটাও নাই হয়ে গেছে বা অনেকটা কমে গেছে। দিস ইজ ওয়াই এটার বেসিসিটি আরো কম। এই হচ্ছে গিয়া এক্সপ্লেনেশন বেসিসিটি অফ অ্যামিনের। 7 নাম্বার ডান। The last one, 8. Nitration of aniline. Nitration of aniline. Aniline এর নাইট্রেশনের উপরে আমাদের একটা কোশ্চেন ফলো করতে অবজার্ভ করতে হবে। একটা কোশ্চেন আছে, এই হচ্ছে অ্যানিলিন। এটা হচ্ছে অ্যানিলিন। নাইট্রেশন করলে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড ইউজ করতে হয়। নাইট্রেশন করলে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড ইউজ করতে হয়। তাতে করে অ্যামিনো গ্রুপ থাকবে, মেটা পজিশনে NO2 আসবে। মেটা পজিশনে আসবে, NO2 আসবে কোথায়? মেটা পজিশনে। যার জন্য এটার নাম হলো মেটা নাইট্রো অ্যানিলিন। মেটা নাইট্রো অ্যানিলিন। তাহলে যে কম্পাউন্ডটা হলো সেটার নাম হলো মেটা নাইট্রো অ্যানিলিন। এন্ড দ্য কোশ্চেন ইজ হিয়ার। কোশ্চেন হলো এইটা যে অ্যামিনো গ্রুপ is orthopara directing, but in nitration it is produced meta compound. কত ইম্পর্টেন্ট, মানে এটা বলে আর বলা বোঝানো যাবে না এটা কতটা ইম্পর্টেন্ট। কোশ্চেনের করাটা দেখেই তো অনেক সময় একটু বোঝা যায় যে একটা কোশ্চেনের একটা করলে একটা ধাক্কা লাগে না মনের মধ্যে যে হ্যাঁ আসলেই তো এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সিম্পলি নাইট্রেশন অফ অ্যানিলিন। এন্ড হোয়াট ইজ দ্য অবজারভেশন ওভার হিয়ার? সেটা হচ্ছে যে অ্যামিনো গ্রুপ অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, ঠিক, কিন্তু নাইট্রেশন করলে পাওয়া গেল মেটা নাইট্রো অ্যানিলিন, মেটা কম্পাউন্ড। ওয়াই ইট ইজ হ্যাপেন্ড ওভার হিয়ার? কেন এটা হলো? ওকে, তো এক্সপ্লেনেশনটা খুব সিম্পল। মনে হবে যে না আই হাই কত বড় একটা বিশাল কোশ্চেন দিয়ে বলছে, হ্যাঁ আমাকে 3 মিনিট ধরে ভাবতে হবে। আসলে অ্যান্সারটা খুব ইজি। সেটা হচ্ছে, এটার কারণটা হলো যে আমরা যখন নাইট্রেশন করি তখন একটা অ্যাসিড মিক্সচার ইউজ হয়েছে, which is নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড। অ্যাসিড মিক্সচার বা নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড ইউজ করাতে এই সলিউশনে অ্যাভেলেবল প্রোটন থাকার কথা না, সলিউশনে অ্যাভেলেবল কি থাকার কথা? প্রোটন থাকার কথা না। তাহলে অ্যানিলিন তো আগে বাই নেচার কি বেসিক না, নাইট্রোজেনের কাছে লোন পেয়ার ইলেকট্রন আছে, প্রথম তো সে বাই নেচার একটা বেস। তো সে যদি সলিউশনে অ্যাভেলেবল প্রোটন থাকে তাহলে সে কি করবে? নাইট্রেশনের কথা ভুলেই যাবে, সে চলে যাবে প্রোটন নেওয়ার জন্য। নাইট্রেশন করতে হবে সেই কথা সে পরে মনে পড়বে স্মৃতি ফিরলে, তার আগেই তো সে প্রোটন নিয়ে বসে থাকবে, কারণ তার সেটা অভ্যাস, হ্যাবিট, যে প্রোটন দেখলেই তার সামনের দিকে আগে যেতে হয়। তো অ্যানিলিন কি করে? এই প্রোটনটা নিয়ে নিজে কনভার্ট হইয়া অ্যানিলিনিয়াম হয়ে যায়। এই যে অ্যানিলিনিয়াম হয়ে যায়, অ্যানিলিনিয়ামে কনভার্ট হয়, এবং অ্যানিলিনিয়ামে কনভার্ট হয়ে তারপরে সে নাইট্রেশনে অংশ নেয়। অর্থাৎ নাইট্রেশন করবে কিন্তু অ্যানিলিন হয়ে না, এই পরিচয়ে করে না, করে সে এই পরিচয়ে। এখন এ তো ছিল অর্থোপ্যারা ডাইরেক্টিং, ও তো আর অর্থোপ্যারা ডাইরেক্টিং না, যার কারণে কম্পাউন্ডটা হয় মেটা কম্পাউন্ড। তুমি ভাববা যে স্যার এটা তো এখন নাই ওখানে, এটা তো আমি পরে সরাই নিব, আমরা এই প্রোটন তার কাছে চেপে বসছে, আমরা তো ওরে পরে বের করেই দিব, এটা আমরা আমাদের অন্য মেথড। কিন্তু যখন নাইট্রেশন হয় তখন এই ফর্মে থাকা অবস্থায় নাইট্রেশনটা হয়, যার কারণে এটা অর্থোপ্যারা পাওয়ার কথা থাকলেও আসলে হয়ে যায় মেটা কম্পাউন্ড, কারণ এইটা যখন মেটা হিসেবে কনভার্ট হয়ে যায়, বা এটা মেটাতে কনভার্ট হয় বলেই মেটা কম্পাউন্ড হয়। বাট এটা ছাড়া কিন্তু অন্য রিঅ্যাকশনে কিন্তু অর্থোপ্যারা হইতো, মানে এই শুধু নাইট্রেশনেই প্রবলেমটা হয়, অন্য সব রিঅ্যাকশনে ঠিকই সে তার যেটা মেইন আইডেন্টিটি, যে সে হচ্ছে গিয়া তোমার অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, এই অ্যাটিটিউডটা সে সব জায়গাতে দেখাবে, শুধু সে অ্যাটিটিউডটা দেখাবে না হচ্ছে এই জায়গাতে। ওকে, তো আমি ওইদিকে ডিউরেশন দেখি 1 ঘন্টা 43 সামথিং, যদি 10-15 মিনিট আমরা স্পেয়ার ধরি 1.5 ঘন্টার একটা ক্লাস, মানে যেটাকে বলা হয় লংগেস্ট ক্লাস, মানে
উইদিন দিস টাইম, এই সময়ের মধ্যে আর কি অনলাইনে। তো যাই হোক এটা বাধ্য হয়ে করা লাগলো আর কি, কারণ এটাকে আমি চাই নাই যে এটা ভাগ ভাগ হয়ে থাক, এটা একটা তোমাদের কাছে একটা আর্কাইভ হয়ে থাকে আর কি। হ্যাঁ, তাহলে অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলেই নন রিয়াকশন যে জায়গাগুলো, বা নন রিয়াকশন বলতে রিয়াকশন তো রিলেভেন্ট তো কিছু কিছু থাকতেছে, কিন্তু ফোকাস তো রিয়াকশন না, ফোকাস হলো এক্সপ্লেনেশন। সেই জায়গাটাতে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে এক্সপ্লেনেশন গুলো আছে অর্গানিকের, এই যে এত ভাস্ট কোশ্চেন গুলো, এত যে তোমার হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো, সেগুলোকে আমি এক্সপ্লেন করতে পারি কিনা, সেই অ্যাবিলিটি জায়গাটা তৈরি করার জন্য এটা তোমাদের হেল্প হবে আর কি। তো এই পর্যন্ত আর কি। হ্যাঁ, তো থ্যাংক ইউ। যাইও না, 2টা মিনিট একটু রেস্ট নেই আমিও, তোমরাও রেস্ট নাও। কয়জন ছিল আজকে লাস্ট পর্যন্ত? 14, তার মানে আমি 2 বাদ দিলে 12 জন। কেউ ডাবল আসতো কি, ওর দ্বিত্ব আছে। আচ্ছা, তাহলে যাই হোক, অ্যাটেন্ডেন্স কিন্তু আজকে ভালো ছিল না, 2 গ্রুপ মিলে আমার অ্যাটেন্ডেন্স 15, যদি তোমরা থাকতা তাহলে স্যাটিসফ্যাক্টরি ছিল আর কি। আজকে বেশ কিছু দেখি অনেকেই, সাবিহা আছে, ফাহাদ, ফারিয়া, ফাতেমা, মায়াবী, নাবিলা, নুসরাত, রিফাত, আসফিয়া, তাইয়্যেবা, বিক্রম। খুব কমন ফেস কে নাই? মায়াবী তো আসছেই। আচ্ছা, ছেলেদের মধ্যে প্রাবিত্য আছে, ফাহাদ আছে না, শাহিদ ছেলেদের মধ্যে নাই, আর মেয়েদের মধ্যে। আচ্ছা যাই হোক, মিস করতে যারা, আসলে এটা পরে ভিডিও দেখলেও দেখা যাবে ভিডিও, বাট একটা জিনিস সরাসরি ফেস করা আর পরবর্তীতে ফেস করার মধ্যে ডিফারেন্ট আছে। তো আমরা দেখো পুলটা ক্রিয়েট করি, আমি নিয়ম অনুযায়ী পুলটা ক্রিয়েট করি, সবকিছু মিলায়া তোমার হচ্ছে এটা দেখা আর কি। হ্যাঁ, মানে পুলটা দেওয়ার অর্থ হলো গিয়া যে ধরো অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে, সাউন্ড শুনছে কিনা ঠিক মতো, তারপরে তোমার হচ্ছে বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছে কিনা, সবকিছু মিলে অনেক কিছু আছে।